তোর ঘরে কি মামর নেই যে মেয়ে দেখলেই কুদৃষ্টিতে তাকাস? এক্সকিউজ মি, আপনার কত ভুল হচ্ছে। আপনি যা ভাবছেন তা সত্যি নয়। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। ভদ্র মানুষের পোশাকধারী শয়তান তোরা, মেয়ে দেখলেই ছাপিয়ে পড়িস। আপনি কিন্তু ভুল ভাবছেন। আপু, আসলে ওনার কোনো দোষ নেই। তুই ভুল ভাবছিস। তুই আমার সাথে চল। তারপর মেয়ে দুটো চলে গেল। কী হলো কিছুই বুঝলেন না তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে। অফিস শেষ করে আমি সিয়াম, শান্ত, ফয়সাল, শান্ত দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তখন বাস স্টপের সামনে দিয়ে দুইটা মেয়ে যাচ্ছিল। মেয়ে দুইটা যখন আমাদের ক্রস করছিল তখন আমাদের পাশে থাকা একটা ফুল গাছে একটা মেয়েটার ওড়না আটকে যায়। মেয়েটা অনেক টানাটানি করার পরও ছাড়তে পারলো না। তখন তার সাথের মেয়েটা পিছনে আসছিল। সে দেখতে পেল আমি গাছ থেকে ওড়নাটা ছাড়াচ্ছি। ছাড়ানো শেষ হতেই যার ওড়না আটকে যায় সে পিছনে তাকায়, আর আমার হাতে ওড়না থেকে ফুল ফুচে বাকিটা তো উপরে পড়লেনি। আমাদের ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাস চলে এলো। আমরা বাসে উঠে পড়লাম আর রওনা দিলাম আমাদের গন্তব্যে। বাসে উঠে বললাম, তখন শ্যাম বলল, আসলেই তুই অনেক বদলে গেছিস। আগের ফাহিম থাকলে এই মেয়ে তোর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত না। এসব কথা থাক না, আমি এখন আমার জীবন নতুন করে সাজাতে চাই। তাহলে তো তোকে বিয়ে করতে হবে বলেই সবাইকে হট্ট হাসি দিতে শুরু করলো। আগে তোরা বিয়ে কর, পরে আমারটা চিন্তা করে দেখবনি। তা বললে তো হবে না, আমাদের সবারই তো একটা করে গার্লফ্রেন্ড আছে, আর তুই তো। শান্তকে থামিয়ে দিয়ে আমি বললাম, এখন এসব কথা থাক। এভাবে কথা বলতে বলতে আমাদের গন্তব্যের বাস স্টপে এসে বাস থামলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সিয়াম, সুমন, শান্ত এরা সবাই একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। আমি আবার একটা ফ্ল্যাট কিনেছিলাম। সেটাতে আমরা পরিবারের সবাই থাকি। বাসায় এসে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিলেন আর বললেন, যা বাবা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। আচ্ছা বলে চলে গেলাম নিজের রুমে। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। চলুন ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে নিই। আর নায়িকার পরিচয় এখনও আমি নিজেই পাইনি, তাহলে আপনাদের দেবো কোথা থেকে? তবুও পরিচয় পাওয়ার পর আপনাদের জানিয়ে দেব। আমার পরিচয় হচ্ছে, আমি ওমর ফারুক ফাহিম। ফেসবুকে সবাই ফাহিম শেখ নামে আমাকে চিনে, আর গল্প ফাহিম শেখ নামেই লিখি। আমি পিতামাতার আদরে ছোট সন্তান। আমার এক বড় আপু আছে, দুলো ভাই প্লাস একটা ভাগ্নি আছে। আগের গল্পগুলোতে তাদের ক্যারেক্টার দিয়েছিলাম, কিন্তু এই গল্পে দিব না। গল্পে ফিরে যাক। আপনাদের আমার পরিচয় দিতে দিতে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসি। মা সব খাবার সাজিয়ে দিলেন। দেখি বাবাও টেবিলে বসে আছেন। তখন আমি বললাম, তোমরা এখনও দুপুরে খাবার খাওনি? তোকে ছেড়ে কিভাবে খাবো বল? তুই আমাদের একমাত্র ছেলে। কাল থেকে আমার জন্য অপেক্ষা করিবে না, সময় মতো খেয়ে নেবে। তারপর সবাই একসাথে খাবার খেলাম। পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 9টা বেজে গেল। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে সকলে একই সাথে রাতের খাবার খেলাম। পরে আমি রুমে এসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাই নাস্তা না করে বেরিয়ে গেলাম। তারপর বাস স্টপের উদ্দেশ্যে রওনা দিই। বাস স্টপে গিয়ে দেখি সবাই বাসের জন্য অপেক্ষা করছে। আমিও গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে পড়লাম। তারপর বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম। তখন দেখি কালকের ওই মেয়ে দুইটা এদিকে আসতেছে। তাই আমি দু হাত দু গালে দিয়ে দাঁড়িয়ে আছি, আর হারামিগুলো তা দেখে অবাক হয়ে গেল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসি কারণ কালকে থাপ্পড় দিয়ে আবার গালগুলো লাল করে দিয়েছিল, তাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসি আর কালকে থাপ্পড়ের কথা মনে করেছি। তখন মেয়েটা আমার কাছে এসে বলল, সরি, আসলে কালকে আমারই ভুল হয়েছিল। কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল, আর ভুলের মাধ্যমেই মানুষ শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। কালকে রাতে মিষ্টি আমাকে সব কিছু খুলে বলেছিল। তখন আমার নিজেরই খুব খারাপ লাগছিল কালকে ব্যবহারের জন্য, তাই সকাল সকাল ক্ষমা চেয়ে নিতে চলে এলাম। আচ্ছা, আমি তো বললাম আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর একটা কথা, কখনো কোনো কিছু না জেনে কোনো কিছুর বিচার করবেন না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটার সাথে কথা বলতে বলতে বাস চলে এলো, তাই আমি বললাম, আজকে আমি চলি।
অন্য একদিন পরিচিত হব, বন্ধুত্ব করব। এখন বাস মিস করলে আমার চাকরি চলে যাবে। আচ্ছা, তাহলে আগামী শুক্রবার এই রেস্টুরেন্টে চলে আসুন। সেই দিন আমার জন্মদিন, সেই দিনই না হয় পরিচিত হব। সাথে আপনার বন্ধুদেরও নিয়ে আসবেন। ঠিক দুপুর 3টায় আসবেন। তারপর খাওয়া দাওয়া করে আমাদের সাথে আড্ডা দিবেন এবং রাতে কেক কাটা শেষ হলে যেতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা না, আসতেই হবে। আচ্ছা বলে বাসে উঠে পড়ি। তারপর অফিসে চলে যাই। আজকে অফিসে আসতে 20 মিনিট লেট হয়েছে। মেয়েটার সাথে কথা বলিতে বলিতে বাস চলে যায়। তার পরের বাসে আমাকে আসতে হয়, আর হারামিগুলো আমার একা রাইখেই আগের বাসে চলে আসে। অফিসে ঢুকে নিজের কেবিনে গিয়ে বসলাম। বসার সাথে সাথে পিয়ন এসে বলল যে বস নাকি আমাকে ডাকছেন, আর বস নাকি বলেছে এখনই আমাকে তার কেবিনে যেতে। আমিও চলে গেলাম বসের কেবিনে, আর যাওয়ার আগে কালকে রাতে যে ফাইলটা কমপ্লিট করেছিলাম তা নিয়ে গেলাম। যাওয়ার পর বসের কথা শুনে অবাক হলাম। তিনি আমাকে ঝাড়ি দেওয়ার বদলে বসতে বললেন, আমিও বসে পড়লাম। তারপর বসের সামনে ফাইলটা রাখিলাম। আর একটা কথা, আমাদের বস কিন্তু মেয়ে, সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করে তার বাবার কোম্পানিতে জয়েন করে। ফাইলটা দেখে বস বলিলেন, আগের মতো কাজটা তো ভালোভাবে করলেন, তা আজকে আপনি এত লেট হলো কেন? আসলে ম্যাম আজকে রাস্তায় একটু সমস্যা হয়েছিল, তাই আসতে লেট হয়ে গেল। ডাহা মিশা কথা কইলাম, সত্যি কথা বললে আমার খবর হয়ে যেত। যে বদ রাখি। তাহলে আপনার বন্ধুরা আগে আসলো কিভাবে? তারা কি প্ল্যান দিয়ে এসেছে নাকি? আচ্ছা, নেক্সট টাইম যেন লেট না হয়। যান, গিয়ে নিজের কেবিনে কাজ করুন। আচ্ছা বলে সেখান থেকে কেটে পড়ি। আর ভাবিতে লাগিলাম যে আজকে 20 মিনিট লেট হয়েছে, তা ম্যাম কিছু বললো না। আর আগে তো 5 মিনিট লেট হলেই কথা শোনাতো, আজকে ম্যাডামের কি হলো? এসব ভাবিতে ভাবিতে আমার ডেস্কে এসে কাজ করতে লাগলাম। তখন সিএম এলো একটা ফাইল নিয়ে। তখন তাকে ফাইলের যে জায়গায় বোঝে না সেটা বুঝিয়ে দিলাম। তারপর সে বলল, দোস্ত, ম্যাম আজকে এতক্ষণ তোকে ঝাড়ি দিল, আর তুই সহ্য করে নিলি? আরে না ম্যাম, আজকে কিছুই বলেনি। বলিস কি? আমরা তো 5 মিনিট লেট করলেই কথা শোনাতে ছাড়ে না, আর তুই 20 মিনিট লেট করলি, তাও কিচ্ছু বললো না? তারপর কিছুক্ষণ কথা বলে সিএমও চলে গেল তার ডেস্কে। তারপর আবার কাজে মনোনিবেশ করলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেছে খেয়ালই করিনি। তখন হিমা এসে বলল, ফাহিম ভাই, আর কত কাজ করবেন? লাঞ্চের সময় তো শেষ হয়ে যাবে। লাঞ্চ করবেন না নাকি? ও হ্যাঁ, আসলে কাজের চাপে মনে ছিল না যে এখন লাঞ্চের টাইম। তাহলে চলুন একসাথে ক্যান্টিনে যাই, পরে লাঞ্চ করে আসি। আজ না, অন্যদিন আপনাদের সাথে যাব, এখন বন্ধুদের সাথেই যাব। আপনার বন্ধুরা কখনোই লাঞ্চ করতে চলে গেছে, তাই বলছিলাম আর দেরি না করে চলুন, না হলে সময় শেষ হয়ে যাবে। আচ্ছা চলুন। তারপর হিমের সাথে ক্যান্টিনে চলে গেলাম। সেখান থেকে লাঞ্চ করে আবার নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। তারপর কাজ শেষ করে বন্ধুরা সবাই একসাথে অফিস থেকে বের হয়ে বাস স্টপে চলে যায়। সেখানে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখন ম্যাম তার গাড়ি নিয়ে এসে আমার সামনে রাখলেন আর আমাদের লিফট দিতে চাইলেন, কিন্তু আমরা মানা করে দিলাম। তারপর তিনি চলে গেলেন। আমাদেরও বাস চলে এলো, তাই আমরা বাসে উঠে পড়লাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় লিমন কল দিল। তারপর কল রিসিভ করলাম। তখন লিমন বলল, দোস্ত কই তুই? কেন, বাসায় আসি। এখন একটু মাঠে আয়, আজকে একটা খেলা আছে পাশের এলাকার সাথে। আচ্ছা, তুই সিএম আর সাইফুলকে কল করে বল আসতে, আমিও আসছি। তাদের নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তারা এখন মাঠেই আছে। আর আসার সময় কিছু টাকা নিয়ে আসিস। আচ্ছা। তারপর বাসা থেকে বের হয়ে মাঠে চলে গেলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়ার পর আম্পায়ার টস করলেন, আর আমরা টসে জিতে ব্যাটিংয়ে নামলাম। আমি আর সিএম প্রথমে নেমেছি। আমি তেমন খেলা পারি না, কিন্তু সিএম অনেক ভালো ক্রিকেট খেলে। আমি কোনো রকমে 2 ওভারে 20 রান করেছিলাম, আর সিএম একাই 80 রান করেছে। আমরা তাদের 180 রানের টার্গেট দিই। 120 বলে 180 রান লাগে। প্রথম ওভার সিএম করলো, সে 1 ওভারে 2 উইকেট নিয়ে নিল আর 10 রান দিল। পরের ওভার আমি করলাম, আমি তাদের 8 রান দিয়ে 1 উইকেট নিলাম। তারা 10 ওভারে 50 রানে অল আউট হয়ে যায়।
আর আমরা ম্যাচ জিতে যাই। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, পরে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। আর আজকে খাওয়া সব টাকা লিমন দিয়েছে, কারণ তার বিয়ে ঠিক হয়েছে, তাই সে আমাদের ট্রিট দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মা এসে বলল, ফাহিম, এভাবে আর কতদিন চলবে? কেন, কি হয়েছে? আর কতদিন পুরনো স্মৃতি আগলে ধরে বেঁচে থাকবে? এটাকে কি বেঁচে থাকা বলে? আজ হঠাৎ কি হলো যে এসব কথা বলছিস? আমি আর তোর বাবা কতদিনই বা বাঁচবো বল? এইবার অন্তত বিয়েটা কর, আমাদেরও তো ইচ্ছে করে তোকে হাসি খুশি দেখতে। আমি কতবার বলবো যে বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি আর বিয়ে করতে পারবো না। আর কতদিন অধরা স্মৃতি আগলে ধরে বেঁচে থাকবি? আমরা যে তোকে এই অবস্থায় আর দেখতে পারছি না। এই বলে মা চলে গেল। আজ খুব বেশি কষ্ট হচ্ছে আর খুব মনে পড়ছে অধরার কথা। কেন তুমি তোমার ওয়াদা ভঙ্গ করে চলে গেলে আমাকে একা করে? আমি তো তোমাকে দিয়ে কথা রেখেছি, কিন্তু তুমি কেন তোমার কথা রাখলে না? আমাকে একা করে চলে গেলে না ফেরার দেশে। যাওয়ার সময় একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি যে আমি তোমাকে ছাড়া কীভাবে থাকবো? আজ খুব মনে পড়ছে তার কথা। আজকে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ যে সেদিন তাকে নিয়ে বেরিয়েছিলাম। যদি সেদিন তাকে নিয়ে বের না হতাম, তাহলে আজ অধরা আমার সাথেই থাকতো। তারপরে এই কষ্ট ভোলার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে ছাদে চলে গেলাম। মানুষ বলে সিগারেটের ধোঁয়ার সাথে নাকি মানুষের কষ্টগুলো উড়ে যায়। এখন সবাই ঘুমাচ্ছে, রাত কম করে হলেও 1টা বাজে। সিগারেট খাচ্ছি, কিন্তু তারপরের জন্য মনে হচ্ছে আমার কষ্টগুলো আমাকে আরও ঘিরে ধরেছে। খুব করে চিৎকার দিয়ে অধরাকে ডাকতে মন চাচ্ছে। তারপর দিলাম অধরা বলে একটা চিৎকার আর বললাম, অধরা, এই অধরা, তোমার কি আমার কথা মনে পড়ে না? আমার তোমার কথা খুব মনে পড়ে। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তুমি আমাকে ছাড়া কীভাবে থাকতে পারছো? কথা দিয়েছিলে একসাথে দুজন বেঁচে থাকবো, কিন্তু তুমি তোমার কথা না রেখে চলে গেলে আমাকে একা রেখে। কথাগুলো শেষ করে খেয়াল করলাম আমার গলাতে রক্ত পড়তেছে। তারপর আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারাই ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখি আমার পাশে বাবা, মা, আপু, দুলা ভাই আর আমার ভাগ্নে বসে আছে। তখন দেখলাম আপু মাকে কী যেন বলছে, আর আপুকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে আম্মুর উপর। তারপর আপু আমার কাছে এসে বলল, এরপর যেন এমন না হয়, যদি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমাকে উদ্দেশ্য করে, আর তোকে বলছি, তোর যেভাবে ভালো লাগে সেভাবে চলবি। আর একটা কথা, তোর চাকরির দরকার নেই, সুস্থ হয়ে বাবার কোম্পানিতে জয়েন করবি। আর সেটা ভালো না লাগলে তোর দুলাভাইয়ের সাথে জয়েন করবি। বুঝতে পারছিস আমি কি বললাম? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। কথা বলতে পারছি না, অনেক জোরে চিৎকার করাতে গলার একটা রগ ছিঁড়ে গেছে। জোড়া লাগাতে 2 দিন বা 3 দিন লাগবে ডাক্তার বলল, আর কিছু ওষুধ লিখে দিল এবং সেইগুলো খেতে বলল 1 সপ্তাহ। পরের দিন বিকেলে আমাকে রিলিজ দেওয়া হয় হাসপাতাল থেকে। সন্ধ্যার সময় হারামিগুলো আমাকে দেখতে আসলো, সাথে করে ফল নিয়ে এলো। তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে তারা আমাদের সাথে ডিনার করে চলে গেল। পরে আর 2-3 দিন অফিসে যায়নি। অফিস থেকে ছুটি নিয়েছি 1 সপ্তাহের জন্য। অসুস্থ থাকায় বসও না করতে পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জগিং করতে গেলাম, আর ফিরে এসে দেখি সবার নাস্তার টেবিলে আমার জন্য অপেক্ষা করতেছে। আমিও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে খেতে বসে পড়লাম। সবাই খাওয়া শুরু করলাম। তখন বাবা বলল, ফাহিমে মা, তুমি ছেলেকে বিয়ের কথা বললে কেন? মানা করে দাও, এখন বুঝতে পারছো? বুঝবার পারছি, কিন্তু আমাদের বললেই হতো যে সেই মেয়ে পছন্দ করে রাখছে। কি নিয়ে তোমরা কথা বলতেছো? কি নিয়ে আর কথা বলবো? আজকে আমাদের হবু বৌমা আসলো, সে না আসলে তো জানতেই পারতাম না যে তুই তলে তলে এত দূর এগিয়ে গেছিস। বাবার কথা শুনে বিষম খেলাম। কে কে এসেছিল? এখন তোতলাতে হবে না, তোর যে গার্লফ্রেন্ড আছে এটা আমাদের বললেই পারতি, আমরা কি না করতাম নাকি? মেয়েটা আসলেই দেখতে সুন্দর, যেমন মেয়েটার রূপ তেমনই মেয়েটার গুণও আছে। কে না কে এসে বলেছে সে আমার গার্লফ্রেন্ড, আর তারা মেনে নিয়েছে। আর একটা কথা, আমি কাউকে কখনো আর ভালোবাসতে পারবো না, আর আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমি যেন এসব আর কখনো না শুনি।
রাগী কণ্ঠে কথাটা বলে আমি খাবার টেবিল থেকে উঠে চলে আসি। তারপর রুমে এসে ভাবতে লাগলাম যে মেয়েটাকে আমি যেন এসব আর কখনো না শুনি। রাগে কণ্ঠে কথাটা বলেই আমি খাবার টেবিল থেকে চলে আসি। থাক না মা, ছেলেটির সবাই মাত্র একটা বিপদ থেকে উঠেছে, আর ওর মতো চলুক না। মা, তোমাদের মেয়ের জামাই কিন্তু ঠিকই বলেছে, আর সে এখনও তার অতীতকে ভুলতে পারেনি। ওকে আর চাপ দিও না। তারপর রুমে এসে ভাবতে লাগলাম যে মেয়েটা কে হতে পারে যে আমার বাসা পর্যন্ত চলে এসেছে আর নিজেকে আমার গার্লফ্রেন্ড বলে দাবি করতেছে। আবার আমার অফিসের বস নাকি। কয়েকদিন যাবতই দেখতেছি মায়াটা আমার লাগে খুব ভালো ব্যবহার করতেছে। ভাবা শেষ করে মোবাইল নেওয়ার জন্য মোবাইলটা পেলাম না। তারপর সারা রুম খুঁজলাম কিন্তু পেলাম না। তারপর আপুকে ডাক দিলাম যে আমার ফোন কোথায় তা জানার জন্য। আপু, এই আপু, কই তুই? তাড়াতাড়ি আয়। কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখনো গোসল করিস নি কেন? নামাজে যাবি না? আমার ফোনটা কি দেখছিস নাকি? আর আজকে এখনই গোসল করবে কেন? মাত্র 12টা বাজে। তোর মোবাইল সাদিকার কাছে, আর আজকে শুক্রবার, তাই এখনই গোসল করতে বললাম। কি? আজকে শুক্রবার আর তুই আমাকে এখন বলতেছিস? যা, সাদিকাকে বল আমার মোবাইল দিয়ে যেতে, বলে আমি গোসল করতে চলে গেলাম। গোসল ছেড়ে এসে কাপড় পরে রেডি হয়ে নিলাম। পরে সাদিকা ফোন নিয়ে আমাকে দিয়ে গেল। আমি সিএমকে কল দিলাম। দোস্ত, কই তোরা? এই তো বের হব পার্টিতে যাওয়ার জন্য। তোরা মসজিদের সামনে দাঁড়া, আমি আসতেছি। নামাজ পড়ে একসাথে যাব, আর সবাই বাইক নিয়ে আসবে কিন্তু। সিয়াম আচ্ছা বলে কেটে দিল। তারপর আমি বাইকের চাবি নিয়ে বের হচ্ছি। এমন সময় মা বলল, কি রে, কোথাও যাচ্ছিস নাকি? একটা ফ্রেন্ডের জন্মদিন আজকে, তাই তার জন্মদিনে যাচ্ছি। তা আসবি কখন? আমরা তো আবার বাইরে যাব। রাত হবে আসতে। আচ্ছা, আমরাও রাতে একটা দাওয়াতে যাব, তাই তোকে জিজ্ঞেস করলাম। আর তোর আপু আজকে চলে যাবে বিকেলে, বলছিল তোকে সাথে যেতে। আচ্ছা বল, আজকের দিনটা থাকতে কালকে একসাথে যাব। আচ্ছা, তুই কিন্তু বাইক নিয়ে একদম যাবি না, গাড়ি নিয়ে যা। সবাই বাইক নিয়ে যাবে, তাই আমিও বাইক নিয়ে যাব। অনেক কষ্টে মাকে রাজি করাতে পারলাম। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। তারপর জুম্মার নামাজ একসাথে আদায় করে নিলাম। তারপর মেয়েটার বলে দেওয়ার ঠিকানায় যাওয়ার জন্য রওনা হলাম। অনেকক্ষণ পর আমরা মেয়েটার বলা রেস্টুরেন্টে এসে পৌঁছাই। তারপর বাইক পার্ক করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমি অনেক অবাক হয়ে যাই, কারণ এখানের বেশিরভাগ মানুষই আমার পরিচিত। তখন তাদের মধ্যে থেকে একজন বলল আমাকে দেখে, আরে ফাহিম ভাই, কেমন আছেন? কত বছর পর দেখলাম আপনাকে। আমি ভালো আছি, তোর কি খবর? ভালো। তা আপনি কি এই শহরে থাকেন নাকি? হ্যাঁ, এখন আমি এখানেই থাকি, আর কেউ যেন না জানে আমি এখানে আছি। আচ্ছা ভাই, সেই দিনের কথা মনে পড়লে এখনও অনেক কষ্ট লাগে। তা এখানে কি মনে করে? একজনের বার্থডেতে এসেছি। ইরামের সাথে কথা বলতে বলতে মেয়েটা এসে আমার পাশে দাঁড়ালো, আর মেয়েটা বলল, কেমন আছেন? আর কখন এলেন? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো 15 থেকে 20 মিনিট হলো এখানে এসেছি। আমিও ভালো আছি। তাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে গিয়ে বসুন আপনারা, আপনাদের জন্যই সবাই অপেক্ষা করতেছি। আমাদের জন্য মানে? আগে লাঞ্চ করুন, পরে সবার সাথে পরিচয় করিয়ে দিব আপনাকে। আচ্ছা, এখানে প্রায় সব মানুষই আমাকে ভালো করেই চিনে। তারপর সবাই বসলাম খাবার খাওয়ার জন্য। মেয়েটাও আমার পাশে এসে বসলো। আমি সিএমকে বললাম সেজন্য আমার পাশে বসে, কিন্তু বসলো না। খাবার খাচ্ছি, তখন মেয়েটা বলল, আমি ইসরাত, এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আর আপনার নাম কি? আমার নাম ফাহিম শেখ, এখন একটা কোম্পানিতে চাকরি করি। এভাবে তার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিলাম। পরে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম, আর বাকি গেস্ট নাকি রাতে আসবে। আড্ডার এক পর্যায়ে ইসরাত বলল যে এখন নাকি গানের প্রতিযোগিতা হবে। একটা বক্সে অনেকগুলো অক্ষর থাকবে, যার ভাগ্যে যে অক্ষর পড়বে তাকে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে। আচ্ছা। আমি কিন্তু গান গাইতে পারি না, আর আমি গান গাইতেও পারবো না। কেন? তুমি তো আগে অনেক ভালো গান গাইতে পারতে।
কথা শুনে তার দিকে তাকিয়ে আমি প্লাস আমার বন্ধুগুলো অবাক হয়ে গেল, কারণ ছেলেটা আর কেউ ছিল না, দীপ্র ভাই ছিল, আর তার সাথে ছিল মেহেদি ভাই। আরে ভাইয়া, হ্যাঁ এখন তোর আসার সময় হলো, এই বলে ইশরাত গিয়ে দীপ্র ভাইকে জড়িয়ে ধরে। পরে তারা কুশল বিনিময় করলো, আর দীপ্র ভাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিল ইশরাত। তারপর দীপ্র ভাই আমার কাছে এসে বলল, কি খবর ফাহিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। তারপর মেহেদি ভাইয়ের সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর আবার আড্ডায় যোগ দিলাম। একে একে সবাই বক্স থেকে একটা করে অক্ষর নিচ্ছে, আর যার ভাগ্যে যা পড়ছে তাতে গান গাচ্ছে। তারপর সবার শেষে আমার পালা এলো। আমি গান পারি না বললাম, কিন্তু ওই যে দীপ্র ভাই প্যাচটা লাগিয়েছে। অনেকবার মানা করলাম যে আমি গান গাইতে পারবো না, কিন্তু কেউ মানতে চাচ্ছে না, সবাই শুধু বলতেছে গান গাওয়ার জন্য। তখন আমি দীপ্র ভাইকে বললাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আর তুমি ভালো করে জানো আমি কেন গান গাইতে চাচ্ছি না। তা বললে তো হবে না, কতদিন ধরে তোর গান আমরা শুনি না। পিছন থেকে আপু বলল। আমি তাদের দেখে একটা বড় শখ খেলাম। তারপর বললাম, তোমরা এখানে কিভাবে? তা না হয় পরে বলবো, এখন একটা গান শোনা। এটা সম্ভব না, আমি গান গাই না, আর গাইতেও পারি না। মামা, একটা গান শোনাও না। এখন তো পড়ে গেলাম এক বিপদে, সাদিকার কথা তো ফেলে দেওয়া যাবে না। এই তোকে কথা বলতে কে বলেছে? তারপর আর কি, বক্স থেকে আমিও একটা চিরকুট নিলাম, নিয়ে দেখি চিরকুটে লেখা ছিল ভ। এখন এটা দিয়েই গান গাইতে হবে। তখন গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগিলাম। সবাই আমার বাজানো দেখে হাসিতেছে, কারণ অনেক দিন বাজায়নি তো, তাই সুর আনার চেষ্টা করতেছিলাম। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তারপর আমি গিটারে তাল তুললাম। তা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ আবার সেই পুরনো সুর। তারপর জিসান আহমেদের ভুলিনি তোমায় গানটা। ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনেরই মাঝে আজও আছো তুমি। ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনেরই মাঝে আজও আছো তুমি। এ জীবনে বাপটা এই সময় হবে না, গান পরে দেব। গান শেষ করার পরে সবাই হাততালি দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছে, আর আমার শুধু পুরনো সেই দিনের কথা মনে পড়তেছে। অধরা আমার গান শোনার জন্য কতই না বায়না করত, কিন্তু আজ সে নেই আমাদের মাঝে। কিন্তু আমি আজও গান গাইলাম, যা গত 5 বছর আমি করিনি, আজ তাই করতে হলো। এই গান ছেড়ে দিয়েছিলাম শুধু তার স্মৃতি বারবার মনে পড়তো বলে। আজ গান গাওয়ার পর থেকে তার স্মৃতি আরও বেশি করে মনে পড়ছে। তাই বাবা মাকে বলে চলে আসবো, এমন সময় ঈশাত এসে বলল, এখন আপনি কোথায় যাবেন বলতেছেন? আমি এখন বাসায় যেতে যাচ্ছি। আমার ভালো লাগছে না। না, এখন আপনি কোথাও যেতে পারবেন না। দেখো, এখন আমাকে যেতেই হবে, না হলে তোমার সমস্যা হবে। আমি কিছু শুনতে চাই না, আপনি এখন কোথাও যাবেন না। দেখুন, আমাকে থামিয়ে দিয়ে ঈশাত বলল, আপনি এখন কোথাও যাবেন না, ফাইনাল। দেখুন, এক কথা আমি বারবার বলতে পছন্দ করি না। আমি বললাম তো আপনি এখন যেতে পারবেন না। বললাম তো এখন যাব। আপনি আমাকে বাধা দেওয়ার কে? আমার ব্যাপারে কথা বলতে আসবেন না। আমার চিৎকার শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর ঈশাত ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে আর কান্না করতেছে। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসি, আর আসার সময় ড্রাইভারকে বললাম আমার বাইক নিয়ে আসতে, আর আমি গাড়ি নিয়ে চলে আসি। আসার সময় কয়েক প্যাক সিগারেট নিয়ে আসলাম, নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে একটা করে জ্বালাতে লাগলাম আর টানতে লাগলাম। অপরদিকে আমি আসার পরপরই দীপ্ত ভাই ঈশাতের কাছে এসে জিজ্ঞাসা করলো, তুই ওকে কি বলেছিস যে ফাহিম এরকম রিয়েক্ট করলো? আমি ওনাকে শুধু বলছি যে এখন না যেতে, কেক কাটার পরে যেতে, কিন্তু তিনি রাজি হননি। আমি অনেকবার বলার পরেও তিনি রাজি হননি, আর তিনি এই রিয়াক্ট করলো। তুইও তো জানিস না ফাহিম সম্পর্কে, সে যা বলে একবারই বলে, সে কথা থেকে তাকে কেউ সরাতে পারে না।
যে পারতো সেও আর তার কাছে নেই, চলে গেছে অনেক দূরে তাকে একা করে। ভাই, আমি তোকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি? জানিস সে কে? না তো, বলেছিলি আজকে তাকে, সরি, না তো বলেছিলি আজকে নাকি তাকে প্রপোজ করবি। আর কই, সে আমার বোনের মন চুরি করেছে, তাকে তো দেখতেই হবে। ভাইয়া, সেটা আর কেউ নয়, সেটা হলো ফাহিম। আজকে তাকে প্রপোজ করব বলে ইনভাইট করেছিলাম। ভাইয়া, সেটা আর কেউ নয়, সেটা হলো ফাহিম। আজকে তাকে প্রপোজ করব বলে ইনভাইট করেছিলাম। তুই জানিস কে এই ফাহিম, কি তার আসল পরিচয়? না ভাইয়া, আমি শুধু জানি সে একটা কোম্পানিতে চাকরি করে, আর ওনারা এর পরিবারের লোক, আর তার অতীত ছাড়া তেমন কিছু জানি না। তুই তো জানতি আমি এক মাইপার হয়ে কাজ করতাম। হ্যাঁ ভাই, কিন্তু তার সাথে ফাহিমের কি সম্পর্ক? তাহলে শোন, আমি যে মাফিয়ার হয়ে কাজ করতাম সে হলো ফাহিম, শহরের নাম করা মাফিয়া ফাহিম ভাই। সে ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে এই পথে আসতে। এভাবে বললে কি হবে? সব কিছু খুলে বলো। সে মাফিয়া হলে এরা কি তার পরিবারের লোক না? হ্যাঁ, এরা তার আসল পিতামাতা, বোন, দুলা ভাই। তাহলে তাকে সবটাই বলি। ফ্ল্যাশব্যাক, আজ থেকে 5 বছর আগে। তখন ধনীরা গরিব আর মধ্যবিত্তের তুচ্ছ মনে করত, আর তখন মাস্তানদের উৎপাত বেশি ছিল। তখন আমার আর 1 বছর বাকি ছিল পড়ালেখা শেষ করতে, আর ফাহিমের 2 বছর। আমরা একই ভার্সিটিতে পড়তাম। আমি তার সিনিয়র তো মনেই হতো না। আমাদের যে কেউ দেখলে বলবে আমরা 2 বন্ধু। একদিন আমরা ভার্সিটির গেট দিয়ে ঢুকবো, এমন সময় দেখলাম একটা ছেলে একটা মেয়ের শরীর থেকে তার ওড়না ফেলে দিয়েছে, আর তার সাথীরা সেই মুহূর্তে ভিডিও করছে। তারপর দেখলাম ছেলেটা মেয়েটার জামাই হাতে ছিঁড়ে দিচ্ছে। তার কলেজের সবাই দাঁড়িয়ে দেখতেছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। তখন আমি আর ফাহিম প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে স্যার, এইসব কি হচ্ছে? আর এদের দেখে মনে হচ্ছে না এরা এই কলেজের ছাত্রী, কিন্তু মেয়েটা তো এই কলেজের, তাহলে কেউ কিছু বলছে না কেন? তখন স্যার বলল, হ্যাঁ, এই মেয়েটা এই কলেজের ছাত্রী আর আমার মেয়েও, কিন্তু এদের বিরোধিতা করার স্বার্থ কেউ নেও। এরা এই শহরের নাম করা মাস্তান, তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আমার মেয়ে এই কথা না জেনে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাই তারা আজ তার ইজ্জত নিয়ে টানাটানি করছে। আমি তার বাবা হয়েও কিছু বলতে পারছি না, আর তাদের বাবারাও এক একজন নেতা, মন্ত্রী, বড় বিজনেসম্যান। দীপ্র ভাই, তোমাকে আমি বলেছিলাম না যে আমার অতীতে কেউ যেন না জানতে পারে? তাও তুমি কেন তাকে বলতে গেলে? দীপ্র ভাই আর ঈর্ষাদ আমার কথা শুনে পেছনে ফিরে আমাকে দেখে অবাক হয়ে যায়। তখন ঈর্ষাদ বলল, কেন? আপনের অতীত শুনলে কি মহাভারত অশুদ্ধ হইয়া যাইব নাকি? আমি আপনার অতীত জানতে চাই, তাই ভাই বলছে। আমার অতীত জেনে কি করবেন? পারবেন কি আমাকে আমার এই কষ্ট থেকে মুক্তি দিতে? আপনারা কি ভাবছেন আমি এখানে আবার কেন এলাম? ঈর্ষাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই মাপ চাইতে এসেছিলাম। আর এসে শুনে দীপ্র ভাই ঈর্ষাদকে আমার অতীত বলতেছে। পরে কি হয়েছে বলেননি তো, বাকিটা পড়তে সাথে থাকুন। আগে শুনি, তারপর না হয় চেষ্টা করব। তাহলে শুনুন। সেদিন যখন দীপ্র ভাই স্যারের সাথে কথা বলা শেষ করে মাঠে তাকিয়ে দেখে যে ছেলেগুলো মাটিতে গোড়াগড়ি করছে আর তারা সবাই আদমরার মতো পড়ে আছে, তখন দীপ্র ভাই দেখে আমি আর সিয়াম, সুমন, শান্ত তাদের পাশে দাঁড়িয়ে আছি। তখন দীপ্র ভাই বুঝে গেল যে তাদের এই অবস্থা কারা করেছে। তখন সবার উদ্দেশ্যে বললাম, তোমাদের এই লজ্জা হওয়া উচিত। তোমাদের ক্লাসমেট, জুনিয়র, সিনিয়র এক আপুর ইজ্জত এইভাবে কিছু ছেলে নিতে যাচ্ছিল, আর তোমরা তার প্রতিবাদ না করে দাঁড়িয়ে তামাশা দেখতেছো। বাহ, কি দারুণ! আর যদি তোমাদের কারো বোনের যদি এভাবে ইজ্জত নষ্ট হতো, তোমরা কি দাঁড়িয়ে থাকতে? মানলাম তারা মাস্তান, কিন্তু তোমরা তো আর তাদের থেকে সংখ্যায় কম না। সবাই আমার কথায় শুনে মাথা নিচু করে রাখলো। তখন আমি আমার শার্টটা খুলে মেয়েটাকে দিলাম আর বললাম শার্টটা পরে নিতে। তারপর সেই শার্টটা পরে নিল। আমরা আর সেদিন ক্লাস না করে ঘুরতে চলে গেলাম। সেদিন সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে যে যার মতো চলে গেলাম। রাতে হালকা পরে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকে ক্লাসে যেতে লাগলাম। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে ফিরে যা দেখলাম তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না।
ওকে ক্লাসে যেতে লাগলাম, এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। পিছন ফিরে যা দেখলাম তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। দেখি কিছু ছেলে হাতে কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে আছে কালকের ছেলেগুলোর মধ্যে একজন। আর বুঝতে বাকি রইল না যে তারা আমাকে মারার জন্য এসেছে। তাই আমি সেই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললাম, কালকে কি তোর শিক্ষা হয়নি যে আজকে আবার এসেছিস? তুই জানিস না যে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? দেখ, ইরাম ভাইয়ের ছেলেদের গায়ে হাত দেখাচ্ছি বলে একটা হকি স্টিক নিয়ে এগিয়ে এলো আমাকে মারার জন্য। ছেলেটা আমার কাছে আসার আগেই দেখি ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। পাশে তাকিয়ে দেখি সিয়াম, শান্ত, লিমন, দীপ্ত ভাই আর আমার বাকি বন্ধুরা দাঁড়িয়ে আছে, আর তাদের সবার হাতে আছে হকি স্টিক। তাদের দেখেই সবগুলো পালিয়ে গেছে। তারপর আমি বললাম, দোস্ত, আজকে ইরামের আস্তানায় মিশন হবে, সবাই রেডি থাকিস। আচ্ছা। তারপর ক্লাস করে সবাই যে যার মতো চলে গেলাম। দুপুরে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় সিয়ামের কলে ঘুম ভাঙে। কল করে সিয়াম বলল, দোস্ত, সবাই রেডি আছে, আজকে ইরামের এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। তা ঠিক আছে, কিন্তু আমাদের মিশন আমরা মাঝরাতে করব, কারণ আমাদের কাছে তেমন কোনো হাতিয়ার নেই। তাই তারা ঘুমিয়ে পড়লে তাদের উপর হামলা করব, যাতে সহজে আমাদের কাজ করতে পারি। আচ্ছা বলে কল কেটে দিলাম। তারপর সবাই একত্রিত হলাম, বসে আমাদের আড্ডাখানে আড্ডা দিতে লাগলাম। তারপর রাত 1টার সময় আমরা ইরামের আস্তানায় হামলা করলাম, আর আমরা সাকসেস হই। সেদিন থেকেই আমার মাফিয়ার পথে যাত্রা শুরু হয়, আর আমার বন্ধুরা আমার পাশে ছিল। এভাবে শহরের বুকে ফাহিম ভাই নামক এক আতঙ্ক সৃষ্টি হয়, যার ভয়ে মানুষ সব পাপ কাজ করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। বড় বড় মাফিয়ারাও আমার নাম শুনলেই প্যান্ট নষ্ট করে ফেলত। কিন্তু একদিন খবর পাই যে একটা ছেলে একটা মেয়ের রেপ করে তাকে মেরে দিয়েছে। তাই আমরা তার পিছু নিলাম। তাকে যখন গুলি করতে যাব, তখন কোথা থেকে যেন একটা মেয়ে এসে আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ফেলে দিল, আর আমাকে একটা থাপ্পড় দিল আর বলল, আপনারা কি মানুষকে মানুষ মনে করেন না, নাকি তারা পশু যে যখন যাকে মন চাইবে তখন তাকে মেরে ফেলবেন? চুপ করে আসি, কারণ যেখানে আমার নাম শুনে মানুষ সব অসৎ কাজ ছেড়ে দেয়, যার ভয়ে তার সামনে দাঁড়াতে পারে না, আর মেয়ে সে আমাকে থাপ্পড় দিল। আমার চুপ করে দেখে মেয়েটা আবার বলল, কি হলো, কথার উত্তর দিচ্ছেন না কেন? আর আপনার সাহস তো কম না। আপনি ফাহিম ভাইয়ের এলাকায় ঢুকে একজনকে মারাতে চাইছেন। জানেন না এই এলাকায় মারামারি হয় না, আর এইসব কাজেও কেউ করে না। আপনি কি ফাহিম ভাইকে চেনেন? হ্যাঁ, আমি ফাহিম ভাইয়াকে চিনি, উনি আমার হবু বর। কি, উনি আপনার হবু বর? বা দোস্ত, তোর হবু বউ দেখি পদ্মাশীল। আর কবে তোদের বিয়ে হলো? কি আবুল তাবুল বলছেন? কেন কেন উনি আমার হবু বর হতে যাবে কেন? আমার হবু বর শহরের নামকরা মাফিয়া ফাহিম ভাই। আর তোমরা তো গুন্ডা, বিনা কারণে মানুষ খুন করো। ফাহিমকে বলতে হবে তোমাদের শিক্ষা দিতে। আচ্ছা, আপনি কি কখনো তাকে দেখেছেন নাকি? হ্যাঁ, আমার হবু বরকে আমি দেখবো না কেন? অবশ্যই তাকে দেখেছি, তার মোবাইল নাম্বারও আছে আমার কাছে। আচ্ছা, তাহলে আপনার হবু বরকে কল দিন এখানে আসতে, দেখি কে এই ফাহিম ভাই, যার নামে শহরের মানুষ ভয়ে কাঁপে। তা কল দিতে হবে কেন? কি হলো, আপনি তোতলাচ্ছেন কেন? দোস্ত, তুই ভাবিকে সময় দে, আমরা ওই ছেলেটাকে দেখছি। তুই ঠিকই বলছিস। এর আগেও একজন আমার কাছে বলেছিল যে একটা মেয়ে নাকি এলাকায় আমার নাম ভাঙিয়ে চলে। তাহলে আপনি সেই মেয়ে যে কিনা আমার নাম ভাঙিয়ে চলেন? কি হলো, চুপ করে আছেন কেন? তা জিজ্ঞাসা করলাম, তার উত্তর দেন, আর আপনার পরিচয় দেন, না হলে এমন জায়গায় পাঠিয়ে দেব যে যেখান থেকে আর ফিরতে পারবেন না। তারপর মেয়েটা বলল, আমার নাম অধরা, বাবা মা কেউ নেই, একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখান থেকেই পড়াশোনা করছি। আর আমি শুনেছি আপনি নাকি আমার সব খরচ বহন করেন, তাই আমি এই কথা বলেছি। ওহো, আপনাদের তো বলাই হয়নি। একদিন আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেদিন আমার সাথে কেউ ছিল না, আর সেই সময় আমার উপর হামলা হয়। সেদিন একটা মেয়ে আমাকে বাঁচিয়েছিল, আর সে হলো অধরা। আর পরে তার বিষয়ে খবর নিয়ে জানতে পারি যে সে নাকি একটা অনাথ আশ্রমে থাকে,
আর তখন থেকে আমি তার সব খরচ দিই, কারণ প্রথম দেখাতে আমি তার প্রেমে পড়ে যাই। আপনি যখন আমার বইয়ের উপদি নিয়ে ঘুরতেছেন, এটা তো সত্যি করতে হয়, তাহলে তো আপনার একটা ব্যবস্থা করতে হয়। মানে কি করবেন আপনি? এই যে আপনি আমার বউ বলে বেড়াচ্ছেন সকলের কাছে, সেটা তো সত্যি করতে হয়। মানে মানে এখন আমি আপনাকে বিয়ে করব। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনি তো মাফিয়া জগতের কিং। আপনাকে যদি আমি বিয়ে করি, তাহলে আপনার শত্রুরা যদি আপনার উপর প্রতিশোধ আমার উপর নেই। আমি বেঁচে থাকতে আপনার উপর একটা আঁচড়ও আসতে দেব না। কেন? আসলে ভাবি, ভাই আপনাকে প্রথম এখানে দেখেই আপনার প্রেমে পড়ে যায়, তাই আপনার বিষয়ে খবর নিয়েছিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে কি করবেন? কিছুই করার নেই, না করলে তো আর জোর করা যাবে না। আচ্ছা আমি চলি। আর একটা কথা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এখন কি করবি? দেখি কি করা যায়। দোস্ত, আমার মনে হয় ভাবিও তোকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। ভাবির চোখ দেখে মনে হয়েছে তিনি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাহলে কি করা যায়? তুই কিছুদিন জবার সাথে প্রেমের অভিনয় কর ভাবির সামনে, আর তা বিয়ে পর্যন্ত নিয়ে যা, তাহলেই কাজ হয়ে যাবে। তুই শিওর তো কাজ হয়ে যাবে? হ্যাঁ, আমি শিওর। দাঁড়া 1 মিনিট। কেন, তোর আবার কি হলো? আচ্ছা, এই জবাটা কে রে? আসলেই তো এই নামে তো কাউকে চিনি বলে মনে হয় না। তাহলে তুই কি করে বললি? আসলে জবা আমার গফ। আচ্ছা দেখি কি হয়। তারপর আমরা আমাদের মিশন শুরু করি, যার নাম মিশন অধরা। প্ল্যান ভালো মতোই কাজ করছিল। একদিন হঠাৎ করে অধরা এসে আমাকে বলল যে আমার সাথে তার নাকি কি জরুরি কথা আছে, তাই লেকের পাড়ে বিকালে দেখা করতে। তারপর বিকেলবেলা রেডি হয়ে লেকের পাড়ে চলে গেলাম। গিয়ে দেখি অধরা আমার আগে সেখানে গিয়ে বসে আছে। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমাকে আবার বিয়ের শপিংয়ে যেতে হবে। কালকে আমি আর জবা বিয়ে করতেছি। তারপর অধরা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। না, তুমি এই বিয়ে করতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম অধরার মুখে তুমি শব্দটা শুনে। তারপরও তাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, কেন, আপনি তো আর আমাকে ভালোবাসেন না, তাহলে আপনি আমাকে মানা করার কে? আমি আপনাকে সেদিনের আগে থাকতেই ভালোবাসি, কিন্তু আপনাকে বলতে পারিনি। আর সেদিন আপনাকে মানা করেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কিন্তু আমি তো আর আপনাকে ভালোবাসি না, আমি তো জবাকে ভালোবাসি। আর কালকে আমাদের বিয়ে, তাই সরি, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। সত্যি তুমি জবাকে বিয়ে করবে কালকে? হ্যাঁ, অধরার দিকে না তাকিয়ে বললাম। আমি বলার পর দেখলাম পিছন থেকে কোনো রেসপন্স নাই, তাই যেই পিছনে ফিরে অধরার দিকে তাকাতে যাব তখনই পানিতে ভারী কিছু পড়ার আওয়াজ পাই। তাই তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে দেখি অধরা নেই। তাই লেকের কাছে গিয়ে দেখি অধরা পানিতে হাবুডুবু খাচ্ছে। অধরাকে বাঁচানোর জন্য দিলাম পানিতে ঝাঁপ। তাড়াতাড়ি করে তাকে পানি থেকে উঠালাম। উঠিয়ে তাকে মাটিতে চিৎ করে শুয়ে দিয়ে পেটে চাপ দিয়ে পানি বের করতে লাগলাম। পানি বের করা শেষ, তারপরও অধরার জ্ঞান ফিরছে না, তাই খুব টেনশন হচ্ছে। তাই আর দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার তাকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বললেন, রোগী এখন সুস্থ আছে, চাইলে দেখা করতে পারেন। ওনাকে কি বাসায় নিয়ে যাওয়া যাবে আজকে? হ্যাঁ। ধন্যবাদ। তারপর সিএমকে কল দিয়ে বললাম, দোস্ত কাজ হয়ে গেছে, বিয়ের কেনাকাটা কি শেষ করছিস নাকি? হ্যাঁ দোস্ত, সব কাজ শেষ, আর আমরা খাটও সাজিয়ে ফেলতেছি। শালা, বিয়ে এখনও হলো না আর তোরা? তারপর কল কেটে অধরার কাছে চলে গেলাম। গিয়ে দেখি অধরা বেডের উপর শুয়ে আছে। আমাকে দেখে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। তখন অধরা বলল, আমাকে কেন বাঁচালে? যার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম সেই তো পর হয়ে গেল। আই এম সরি, আসলে আমি তোমার সাথে তখন মজা করছিলাম। আর তুমি ভাবলে কি করে যে আমি আমার এই পাগলি বউটাকে ছেড়ে বন্ধুর গার্লফ্রেন্ডকে বিয়ে করব? ও, তাহলে আমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করেছো? যাও, তোমার সাথে কথাই বলবো না। তুমি যত শাস্তি দিবে মাথা পেতে নেব, কিন্তু আমার সাথে এমন করো না। অধরা কিছুক্ষণ ভেবে বলল, শাস্তি একটাই তোমাকে দেব, যেন সারা জীবন মনে থাকে। কি শাস্তি?
আজকেই আমাকে বিয়ে করতে হবে। কথাটা বলে লজ্জায় লাল হয়ে গেল। তার বলতে চলো এখনই বিয়ে করে ফেলি। তারপর আমরা কি বিয়ে করে নিলাম। বাবা মা এসেছিল, সাক্ষী হিসেবে হারামিগুলোও ছিল। জোবা আর সিএমও বিয়ে করে নিল, সাথে সুমনার মাইশাও। তারপর সবাই একসাথে বাইরে রাতের খাবার খেয়ে বাসে চলে এলাম। বাসে এসে দেখি পুরো বাসা সাজানো, সাথে 3টা রুম বেশি করে সাজানো। আমার রুমটা হলুদ, কালো আর সাদা গোলাপি দিয়ে সাজানো। 3 রুম সাজানো দেখে আমি সিএমকে বললাম, দোস্ত একটা কথা বলতো, তোদের কি আমি জোর করাতে বিয়ে করেছিস নাকি আগে থেকে প্ল্যান করে রেখেছিলি? আসলে থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তারপর যে যার মতো বাসর ঘরে চলে গেলাম। গিয়ে দেখি বউ আমার এক হাত লম্বা ঘোমটা দিয়ে আমি ঘরে ঢুকে একটা কাশি দিলাম। তারপর বউ এসে আমাকে সালাম করতে লাগলো। আমি তাকে থামিয়ে বুকের মাঝে আগলে নিলাম আর বলিলাম, তোমার জায়গা আমার পায়ে না, আমার বুকে। এখন কিছুই হবে না, আগে আমাকে প্রপোজ করতে হবে। বিয়ে তো হয়ে গেল, এখন আবার কিসের প্রপোজ করব? না, আমাকে প্রপোজ করতেই হবে, আর তা এখনই। না করলে হয় না? আচ্ছা, করতে হবে না, তাহলে আদর করা বন্ধ আজকে। কি? বাসরাতে বউকে আদর না করে কি হয় বলতো? তাই বলছি, তাড়াতাড়ি প্রপোজ করো, অনেক রাত হয়েছে। আচ্ছা বাবা, করছি। তারপর আমি অধরার সামনে হাঁটু গেড়ে একতরা গোলাপ নিয়ে বসে বললাম, আই লাভ ইউ মাই সুইট হার্ট। এইভাবে হবে না। তাহলে কিভাবে করব? আমি কি জানি, কিন্তু এইভাবে হবে না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, যদি ভালোবেসে ধরো এই হাত, কথা দিচ্ছি কবু ছেড়ে যাব না তোমায়, সারা জীবন আগলে রাখবো আমার এই বুকে। পেতে দিব না কোনো কষ্ট, থাকতে দেহে প্রাণ, লাগতে দিব না তোমার শরীরে কোনো আশ, থাকতে এই জীবন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করে দেখতে পারো, ঠকবে না আমাকে ভালোবাসলে। ভালোবাসবো, অনেক অনেক ভালোবাসবো। আমার হাত থেকে গোলাপের তোড়া নিতে নিতে বলল, বলে লজ্জি লাল হয়ে গেল। তারপর আমার হাত ধরে আমাকে দাঁড় করে আমার উঠে মাথা লোকালো। বাকিটা ইতিহাস, মুই পিচ্ছি পোলা, বিয়েও তো করি নাই, তাই বাকিটা জানি না। সকালে অধরাটাকে ঘুম ভাঙে, উঠে দেখি জানালা দিয়ে হালকা রোদের আলো প্রবেশ করছে, আর সে আলোকে আমার পরিটাকে আরও সুন্দর লাগছে। বিশেষ করে ভেজা চুলে অপরূপ সুন্দর লাগছে। আমি তাকিয়ে তাকিয়ে তা উপভোগ করতে থাকি। আমার এভাবে তাকিয়ে থাকা থেকে অধরা বলল, এইভাবে তাকিয়ে কি দেখতেছো এমন করিয়া? হ্যাঁ, এখন তো আবার, বলে একটা দুষ্ট হাসি অধরার দিকে এগোতে লাগলাম। এই না না না, এখন আর কিচ্ছুই হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলো, সবাই নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর অধরের কপালে একটা ছোট্ট চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেলাম দুজনে একসাথে। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা করে রুমে এসে বসে ল্যাপটপে গেম খেলছিলাম। এমন সময় অধরার আগমন। তাকে দেখে মনে হলো কিছু বলতে চাচ্ছে, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু কি বলবে? আসলে বলছিলাম যে এখন যদি আমরা একটু ঘুরতে যাই তাহলে কেমন হয়? আচ্ছা, রেডি হয়ে নাও, আমি গোসল সেরে নিচ্ছি। আচ্ছা, আমি ওদেরকেও বলে আসি। বলে অধরা বাকিদের বলতে চলে গেল, আর আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে বের হয়ে দেখি অধরা একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা রঙের গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কালো কাজল আর হালকা মেকআপ। দেখতে পুরো নীল পরি লাগতেছে, যার থেকে চোখ সরাতেই পারছি না। আমার ভাবনার ছেদ ঘটিয়ে অধরা বলল, এইভাবে কি দাঁড়িয়ে থাকবে নাকি না রেডি হয়ে নিবে? আচ্ছা, তুমি বাইরে যাও, আমি রেডি হচ্ছি। তারপর অধরা বাইরে চলে গেল। আমিও তার শাড়ির সাথে ম্যাচ করে একটা নীল পাঞ্জাবি পরলাম, সাথে সাদা পায়জামা। রেডি হয়ে বাইরে হয়ে দেখি অধরা দাঁড়িয়ে আছে। তখন তাকে বললাম, আজকে কি বোরকা পরবে না? না, আজকে আমার পাশে তুমি আছো, তোমার থেকে বেশি কেউ আমাকে নিরাপদ রাখতে পারবে না। আচ্ছা, তাহলে এখন যাওয়া যাক। চলো। দুজনে যখন সিঁড়ি দিয়ে নামছি তখন দেখি সবগুলো হারামি আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর অধরা তো দেখে ভীষণ লজ্জা পেল। তারপর তাদের সামনে এসে আমি বললাম, কিরে এভাবে হা করে আছিস কেন? কি করবো বল, জীবনে এই প্রথমবার পরিয়া রাজকুমার দুটোই একসাথে দেখলাম তো তাই। হয়েছে, আর পাম দিতে হবে না, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর বাবা মার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে গার্ডও আছে। গার্ড বলতে আমার গ্যাংয়ের ছেলেগুলোই।
প্রথমে আমরা সিনেমা হলে গেলাম, সেখানে একটা মুভি দেখলাম। তারপর দুপুরে নাস্তা করে পার্কে চলে গেলাম, কারণ বিকেলে পার্কের পরিবেশ মনোমুগ্ধকর থাকে। কিছুক্ষণ পর ঘোরাঘুরি করে একটা বেঞ্চে বসলাম। তখন অধরা বলল সে নাকি বাদাম খাবে, তাই সকলের জন্য বাদাম আনতে যাচ্ছিলাম। তখন শুনতে পেলাম, আমি যখন বাদাম কেনার জন্য যাচ্ছিলাম তখন গাছের নিচে দাঁড়িয়ে থাকা কিছু ছেলের কথা শুনতে পেলাম। তারা অধরাকে নিয়ে কিছু বাজে কথা বলতেছিল, আর তাদের মধ্যে একজন বলল, দোস্ত, তোর কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। একে তো তুই ফাহিম ভাইয়ের এলাকায় মাস্তানি করার জন্য এসেছিস, তার উপর আবার একটা মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করতেছিস। শুন, ভয় পাস না নাহিদ, এই আব্দুল কাউকে ভয় পায় না। এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, এর সাথে এক রাত কাটাতে পারলেই হবে। আমি তোকে আবারও বলতেছি, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। এই কথা যদি ফাহিম ভাইয়ের কানে যায় তাহলে তোর সাথে সাথে আমাদেরকেও পরপারে পাঠিয়ে দিবে। এই শালা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, এমনভাবে কাজ করব যে ফাহিম ভাই কিছুই করতে পারবে না। আর এই মেয়েকে তো আমি আমার বিছানায় এনেই ছাড়বো। এদের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, তাই সেখানে আর না থেকে বাড়িতে চলে গেলাম। বাসে এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বেলকনিতে গিয়ে বসলাম। কিন্তু মাথা কিছুতে ঠান্ডা করতে পারছি না, বারবার তাদের বলা কথাগুলো কানে বাজছিল। তখনই অধরা আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? বাসায় এসে দেখছি তুমি এইভাবে বসে আছো, আর কি যেন ভাবছো। না, কিছু হয়নি। আর একটা কথা, তুমি এরপর থেকে আমার সাথে বাইরে গেলে বা কারোর সাথে যদি যাও তাহলে বোরকা ছাড়া যাবে না। কেন, কি হয়েছে? বললাম তো, বোরকা ছাড়া বাইরে বের হবে না। চিৎকার শুনে অধরা কিছুটা ভয় পেয়েছে, আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে বাইরে চলে এলাম। বাসার সামনে চায়ের দোকানে গেলাম চা খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি ছেলেগুলো বসে চা খাচ্ছিল। আমি সেখানে গিয়ে চাচাকে বললাম, চাচা এক কাপ চা দেন তো, দুধ বেশি করে দিয়ে। আমি চাচাকে বললাম যেন কিছু না বলে। তারপর আমি বললাম, আচ্ছা চাচা, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসেন তো। তখন চাচাকে সাইডে নিয়ে চাচার থেকে জানতে পারি তারা নাকি সেই বিকেল থেকে এখানে বসে আছে আর বারবার আমাদের বাড়ির দিকে তাকাচ্ছে। তারপর চাচাকে নিয়ে আবার দোকানে চলে এলাম, বসে চা খাচ্ছি। এমন সময় আব্দুল নামে ছেলেটার ফোনে একটা কল আসে। জি বস, বলুন। জি বস। আচ্ছা বস, আপনি যেমন বলেছেন তেমনই হবে। তারপর কল কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর আমি সিএমকে কল করে বললাম দেখা করতে। কালকে সকালে পরে আমি বাসায় চলে আসি। বাসায় যাওয়ার সময় পাগলিটার জন্য আইসক্রিম আর ফুচকা সাথে কালো গোলাপ নিয়ে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দিয়ে সাথে সাথে পাগলিটা দরজা খুলে দিল। দেখে মনে হয় দরজার কাছেই ছিল। তারপর যেগুলো তার জন্য এনেছিলাম সেগুলো তার হাতে দিলাম। পাগলিটা এগুলো হাতে পেয়ে খুব খুশি হলো, আর বিকেলের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিলাম। এর প্রতি উত্তরে পাগলিটা বলেছিল আর কোনোদিন যেন এমন ব্যবহার না করি, যদি করি তাহলে আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখনও কি দরজায় দাঁড় করে রাখবে নাকি ভিতরে যেতে দিবে? ও সরি, ভেতরে এসো, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসো। যত আজ্ঞা মহারানী বলে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি যে পাগলিটা আইসক্রিম খাচ্ছে, আর তা সারা মুখে লেপটে আছে, যাদেরকে আর লোভ সামলাতে পারলাম না। গিয়ে তার মুখে লেগে থাকা আইসক্রিমগুলো চেটে খেতে লাগলাম। হঠাৎ হওয়ায় অধরা চমকে গেল। তারপর এভাবে ভালোই কাটছিল আমাদের দিন। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা কোনো কমতি ছিল না। ভালোবাসার খুনসুটির মধ্যে কেটে গেল 4টি মাস। একদিন একটা কাজে আমি পুলিশ কমিশনারের সাথে দেখা করতে যাই। কমিশনারের সাথে কথা বলছিলাম একটা কাজের ব্যাপারে। তখন বাসা থেকে মার কল আসে। আমি কল রিসিভ করলাম। বাবা, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। কেন? হাসপাতালে যাব কেন? তোমরা সবাই ঠিক আছে তো? আমাদের কিছু হয়নি। আসলে অধরা আমার সাথে রান্না করতেছিল, তখন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই, আর মাথা গিয়ে কিচেনের টেবিলে বাড়ি খাই, আর ব্লিডিং শুরু হয়। আমি আর তোর বাবা তাকে নিয়ে হসপিটালে আসি। আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি। তারপর কমিশনারকে বলে সেখান থেকে চলে আসি। তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছায়। ভিতরে ঢুকে দেখি বাবা মা ইমার্জেন্সি বিভাগের সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে গেলাম। এমন সময় ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে আসলেন। এসে যা বললেন তা শুনে অবাক হয়ে যায়। ডাক্তার, তাড়াতাড়ি মিষ্টিমুখ করান। এসব কি বলছেন ডাক্তার? এদিকে আমার বউ এমন একটা অ্যাক্সিডেন্ট করেছে আর আপনি বলছেন মিষ্টিমুখ করাতে? আপনার মাথা কি ঠিক আছে?
আরে মশাই, খুশির খবর আছে, তাই তো বললাম মিষ্টি মুখ করাতে। কি সেই খুশির খবর? আসলে তিনি মা হতে চলেছেন, তার জন্যই তিনি জ্ঞান হারিয়েছিলেন, আর এখন থেকে ওনাকে সব সময় কেয়ার করতে হবে। ডাক্তারের আমাদের খুশি আর দেখে কে। আমি সিএমকে কল করে মিষ্টি নিয়ে আসার কথা বলি, কিন্তু কী জন্য আনবে তা বলিনি। তারপর আমি কেবিনে গেলাম অধরার কাছে, গিয়ে বললাম, বাহ, আমার পরিটা মা হতে চলেছে আর আমি বাবা হতে চলেছি। আজকে আমি খুব খুশি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও খুব খুশি হয়েছি, কিন্তু আমি এখন তোমাকে যা যা বলবো তা মেনে চলতে হবে কিন্তু। যথাজ্ঞা মহারানী, বলুন কি আপনার আদেশ? প্রথমত আমাকে আগের থেকে বেশি ভালোবাসতে হবে, কথা দিতে হবে আমাকে ছেড়ে কখনো যাবে না। আর দ্বিতীয়ত এই কাজ ছেড়ে দিতে হবে, যে কোনো চাকরি করতে হবে। সবই মানবো, কিন্তু তোমাকেও কথা দিতে হবে কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি চাকরি কীভাবে করব? আমি তো পড়াশোনা করিনি। আমাকে মিথ্যা বলা হচ্ছে? আমি জানি তুমি তোমার পড়াশোনা শেষ করেছো, তাহলে চাকরি কেন পাবে না? আর চাকরি না পেলে তোমার যা টাকা আছে তা দিয়ে ব্যবসা করবে। আমাদের কথার মাঝখানেই সিএম আর জোবার আগমন, সাথে মিষ্টি নিয়ে এসেছে। এনে মিষ্টিগুলো আমার হাতে দিয়ে বলল, এই নে তোর মিষ্টি। একটা কথা বুঝলাম না, ভাবি হাসপাতালে আর তুই মিষ্টি নিয়ে আসতে বললি কেন? আগে হা কর, পরে বলছি। আগে বল, পরে না হয় মিষ্টি খাবো। না, আগে হা কর। অনেক কষ্ট করে সিএমকে মিষ্টি খালাম। পরে সিএম বলল, এখন তো বল কেন মিষ্টি আনতে বলেছিলিস? আসলে তুই চাচ্চু হতে চলেছিস। আমার কথা শুনে সিএম অবাক হয়ে বলল, তার মানে তুই বাবা হতে চলেছিস? অভিনন্দন ভাই, অভিনন্দন ভাবি। তারপর বিকেলে অধরাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। গাড়িতে উঠতে যাব এমন সময় অধরা বায়না ধরল যে সে নাকি এখন ঘুরতে যাবে। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, তাই আর তাকে না করতে পারিনি। কিন্তু বুঝতে পারিনি সেদিন আমাদের জীবনে এমন একটা বিপদ আসবে। তখন আমি অধরকে নিয়ে একটা নদীর পাড়ে ঘুরতে যাই। নদীটা খুবই সুন্দর, পাহাড় ঘেঁষে পাকা রাস্তা, কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি। তাই তাকে নিয়ে সন্ধ্যার আগে আকাশ দেখতে নদীর পাড়ে ঘুরতে যাই। আমি আর অধরা সেদিন দাঁড়িয়ে নদীর পানিতে সূর্যের রক্তিম রেখা দেখছিলাম। ঠিক সে সময় পেছন থেকে একটা গাড়ি আসে আমাকে ধাক্কা দিতে। তখন অধরা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর গাড়িটা গিয়ে তাকে ধাক্কা দেয়, আর অধরা নদীর গভীর জলে পড়ে যায়। তখন দেখি গাড়ি থেকে সেদিনের ছেলেটা বের হয়ে আসে আর তার বসকে কল করে বলে যে কাজ হয়ে গেছে। তখন তা দেখে আমার মাথা প্রচণ্ডভাবে গরম হয়ে যায়। তাই পিস্তলের ভিতরে যা বুলেট ছিল সব তার শরীরে ভরে দিই। তারপর নদীর কাছে চলে যায়, কিন্তু অধরাকে দেখতে পাইনি। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে 4 দেয়ালের মাঝে একটা বেডে আবিষ্কার করি। দেখে আর বুঝতে বাকি নেই যে আমি এখন হাসপাতালে আছি। জ্ঞান ফেরা মাত্রই সেদিনের ঘটনা মনে পড়ে গেল, আর আমি পাগলের মতো অধরাকে খুঁজতে লাগলাম আর চিৎকার করে ডাকতে লাগলাম। তারপর দরজা খুলে আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে, সাথে ডাক্তার। আমি আপুকে দেখে বলতে লাগলাম, আপু, ওরা আমার অধরাকে মেরে ফেলেছে। কি হয়েছে আমাকে খুলে বল। তারপর ফাহিম আমাকে সব খুলে বলল, আর সে পাগলামি করতে করতে বলতে লাগলো, অধরাকে খুঁজে এনে দে। ভাই, তুই এখন একটু শান্ত হ। না আপু, আমার অধরাকে এনে দে প্লিজ আপু, এনে দে। তখন ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায় আর আমি আস্তে আস্তে ঘুমের কোলে ঢলে পড়ি। তারপর ডাক্তার আপুকে বলল, দেখুন, আমি জানি যে ফাহিম অধরাকে অনেক ভালোবাসে, আর অধরার অ্যাক্সিডেন্টটাও তার চোখের সামনে হয়, তাই সে এই শকটা নিতে পারেনি, তাই সে এরকম করছে। আর তাকে সুস্থ করতে হলে এমন একজনের প্রয়োজন যে তাকে সময় দিতে পারবে। এটাই একমাত্র চিকিৎসা ফাহিমকে সুস্থ করার। আর অধরার প্রেগনেন্ট ছিল বলে একসাথে ফাহিম দুটো শক খায়, তাই তার জ্ঞান ফিরতে 3 দিন লেগেছে। কি, অধরা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, অধরা প্রেগনেন্ট ছিল। দিন আগে সে সেন্সলেস হয়ে যায়, তাই তোমার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে আসে, আর তার চেক আপ করে জানতে পারি যে সে প্রেগনেন্ট। আর এটা শুনে তোমার ভাই খুব খুশি হয়েছিল। তাহলে এখন করণীয় কি? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
এভাবে অধরার কথা বলতে বলতে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমাকে সুস্থ করতে প্রায় 1 বছর লেগেছিল। এর মধ্যে আমরা ঢাকা থেকে এখানে চলে আসি, যার ফলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। যতদিনে সুস্থ হয়ে উঠি ততদিনে আপুই আমার সেবা করে সুস্থ করে তোলে। সুস্থ আমি হয়ে গেছি, কিন্তু অধরাকে ভুলতে পারিনি। আজও তার কথা ভেবে নির্ভীক চোখের জল ফেলি। সুস্থ হওয়ার পর চাকরির সন্ধান করতে শুরু করে দেয়, কারণ অধরা হয়তোবা তার কথা রাখেনি। তাই বলে আমিও কেন তার মতো হতে যাব? তার না থাকায় আমি যেমন চোখের জল ফেলি, তেমনই তার প্রতি এক বুক অভিমান রয়েছে। এখনও তার কথা মনে হলে নির্জন রাতে চিৎকার করে ডাকি, কিন্তু সবাই সে ডাক শুনতে পেলেও সে শুনতে পায় না। আর এরকম পাগলামি করতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ি, যার ফলে আমার মুখ দিয়ে রক্ত বের হয়। এই সমস্যা যখন হয় তখন আমাকে হাইড্রোসের ইনজেক্ট করা হয়। এতে আমি সুস্থ হই, কিন্তু আমার জীবন ঝুঁকিতে থাকে। তারপর একটা চাকরি খুঁজে এখন সেটাই করি। আমার অতীতের কাহিনী শুনে সবার চোখে জল এসে গেছে। আমার পাশাপাশি কাহিনী বলতেছিলাম দুজনকে, কিন্তু শুনে ফেললো জন্মদিনের পার্টিতে আসা সকলেই। কিন্তু তাদের মাঝে একজন ছিল যে কাহিনীর সম্পূর্ণটা জুড়ে আছে, কিন্তু আমি জানতামই না। আর হিসা তো অধরাকে চিনে না। তারপর দেখি তাদেরকে কাহিনী বলতে বলতে সকাল হয়ে গেছে। তাই সেখান থেকে বের হয়ে যখন দরজার কাছে চলে এলাম, তখন একটা ছোট মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে পাপা পাপা বলে ডাকতে লাগলো। মেয়েটার বয়স 4 বছর হবে হয়তো। মেয়েটার ডাক শুনে ভাবতে লাগলাম, আর যদি অধরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানও এমন বড় হতো, আর এই বাচ্চাটার মতো আমাকে বাবা বাবা বলে ডাকতো। তখন ঈশাদের কোথায় আমার ভাবনার ছেদ ঘটে। দেখি ঈশাদ বাচ্চাটাকে ডাকতে ডাকতে আমার কাছে চলে এলো। তখন বাচ্চাটা ঈশাদকে বলল, দেখো পাপা। মেঘা মামনি, এটা তোমার পাপা না? না আন্টি, এটাই আমার পাপা। তুমি আম্মুকে এখানে ডেকে নিয়ে আসো। তখন আমি ঈশাদকে বললাম, এই মেয়েটাকে অনেক কিউট দেখতে। এটা আমার মামাতো বোনের মেয়ে। জন্মের পর থেকে তার বাবাকে দেখেনি, শুধু তার বাবার ছবি দেখেছে। কেন, তার বাবা কি মারা গেছে নাকি তার জন্মের আগে? না, তার বাবা মারা যায়নি। আসলে এর মা আমার মামার আপন মেয়ে না। মামা মামি একদিন সকালে হাঁটতে গিয়ে দেখে নদীর পাড়ে একটা কিছু পড়ে আছে। তখন তারা কাছে গিয়ে দেখে একটা মেয়ে পড়ে আছে অচেতন অবস্থায়। মেয়েটা তার মাথায় আঘাত পেয়েছিল। দেখে মনে হচ্ছিল কোনো গাড়ি জাতীয় কিছু ধাক্কা খেয়েছিল। তখন মামা তাকে হাসপাতালে নিয়ে গেল। এখানে মেয়েটার চিকিৎসা চলে। মেয়েটার মাথায় আঘাত লাগার ফলে তার এমার্জেন্সি সার্জারি করতে হয়েছিল। তাই মামা মামি তাকে নিয়ে সেই দিন রাতেই ভারত চলে যায়। এখানে নাকি এইরকম সার্জারি করা সম্ভব না। তার উপর মেয়েটা প্রেগনেন্ট ছিল, তাই তারা কোনো রিস্ক নিতে চায়নি। মামা মামি তাকে নিজের মেয়ের মতো করেই তার সব চিকিৎসা করায়, কারণ তাদের কোনো সন্তান ছিল না। সার্জারি শেষে শুধু সে একজনকেই খুঁজে চলেছিল, তার স্বামীকে। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, আমাকে আবার অফিসে যেতে হবে, এখন আসি। তা তোমার কাজিন কি কিছুদিন আসে না? আর দীপ্ত ভাইকে বলল কিছুদিন থাকতে, আমি বিকেলে আবার আসবো বলে সেখান থেকে চলে আসি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে দীপ্ত ভাইয়ের সাথে দেখা করতে চলে যাই। আর সেখানে গিয়ে আমি পুরো অবাক হয়ে যাই। নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না। আসলে কি দীপ্ত ভাইয়ের বাসায় কলিং বেল দেওয়ার পর যে দরজা খুলে দিল, তাকে দেখে আমি অবাকের শেষ পর্যায়ে। তেমনই সামনে থাকা ব্যক্তিটা আমাকে দেখে অবাক হয়ে যায়। দেখি অধরা আয়ার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি কিনা তা যাচাই করার জন্য নিজের হাতে একটা চিমটি কাটলাম। চিমটি কাটার পর হাতে ব্যথা অনুভব হলো। তখন আমি আর কিছু না বলে গিয়ে অধরাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ এমন হয় অধরা আরও বেশি অবাক হয়ে যায়। তখনই দীপ্ত ভাইয়ের আগমন। এসে আমাদের এইভাবে দেখে একটা কাশি দিল আর বলতে লাগলো, আমি কিন্তু কিছু দেখি নাই। আমি অধরাকে ছেড়ে দিয়ে একটা রাগী লোক নিয়ে দীপ্ত ভাইয়ের দিকে তাকালাম। অধরা এখন একইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর বলতে লাগলাম, দীপ্ত ভাই, তুমি এটা আমার সাথে করতে পারলে? আমি আবার কি করলাম? যাকে আমি 5 বছর ধরে খুঁজে বেরিয়েছি, সে তোমাদের বাসায়। আরে ভাই, আমি তো আজকে সকালে তাকে দেখেছি, কিন্তু তুমি যখন আজকে বিকেলে আসবে বলে জানতে পারি, তখন চিন্তা করি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক, তাই বলিনি। তখনই মেঘা আবার এলো।
এবার আমাকে ডাকতে ডাকতে নয়, এবার অধরাকে ডাকতে ডাকতে এলো। আমি তো তা থেকে অবাক। তখন আমি অধরার থেকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। ততক্ষণ মেঘা আমাকে দেখেনি। আমাকে দেখা মাত্রই পাপা পাপা বলতে বলতে আমাকে এসে জড়িয়ে ধরলো। তখন আবারও আমি অধরার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। তখন সে বলল, এটা আমাদের মেয়ে? হ্যাঁ, এটা আমাদের মেয়ে। তখন আর আমার খুশি দেখে 5 বছর পর নিজের ভালোবাসার মানুষটিকে পেলাম, সাথে আমাদের একটা ফুটফুটে মেয়েও পেলাম। তখন আমি দীপ্ত ভাইকে বললাম, মেয়ে বউকে পেয়ে গেছি বলে কি দরজা থেকে বিদায় করে দিবা নাকি? আরে না না, তোমরা কথা বলছিলে তাই। আচ্ছা ভেতরে আসো। ভেতরে গিয়ে দেখি দীপ্ত ভাইয়ের বাবা মা ছাড়াও তাদের আরও 2 জন বসে আছে। আমি কি সকলকে সালাম দিলাম। তখন আন্টি বলল, বাবা যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে আমার একটা কথা ছিল। আরে আন্টি, এতে পারমিশন নেওয়ার কি আছে? আমি তো আপনার ছেলের মতোই, কোনো দ্বিধা ছাড়াই বলেন, আমি কিছু মনে করব না। বলছিলাম কি বাবা, তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করতে, সে তোমায় অনেক ভালোবাসে। আমি তো আন্টির কথা শুনে রীতিমতো অবাক। আমার পাশে অধরা ছিল, সেও আমার মতো অবাক হয়ে গেছে। আমি একবার অধরার দিকে তাকাচ্ছি, আরেকবার দীপ্ত ভাইয়ের দিকে তাকাচ্ছি। মা, তুমি তো জানো যে ফাহিম বিবাহিত, তাহলে কেন এই কথা বলতেছো? সবই জানি, আর এটাও জানি একটা অ্যাক্সিডেন্টে তার বউ মারা যায়, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কালকে তো আমরা সবাই শুনলাম। সেটা আমিও জানি, সেটা ছিল অর্ধেক কাহিনী, আর সেটা আজকে পূর্ণতা পেল। এই অধরাই হচ্ছে ফাহিমের সেই স্ত্রী, যাকে হারিয়ে সে 1 বছর পাগলের মতো ছিল। আর মামা মামি, তুমি তোমাদের মেয়ের যে জামাইকে 1 বছর ধরে খুঁজেছিলা, সে আর কেউ না, এই ফাহিম। তুই এত কিছু কিভাবে জানিস? আর তুই বা এদের দুজনকে কিভাবে চিনিস? আর চিনিস বা যখন, তাহলে এতদিন আমাদের বলিসনি কেন? আমি কি করে জানবো? আমি কি এই 5 বছরে অধরাকে একবারও দেখেছি? আর এই 5 বছরে 2বার মাত্র তোমাদের বাসায় গিয়েছিলাম, তাও শুধু 1 বা 2 ঘন্টার জন্য। শুধু তার কথা শুনেছিলাম, কিন্তু কখনো দেখা হয়নি আমার। এরা কথা বলছে, আমি আর অধরা শুধু নীরব দর্শকের মতো দেখছি। তখন আমি দীপ্ত ভাইকে উদ্দেশ্য করে বললাম, ভাই তুমি পরে সময় করে ওনাদের বুঝিয়ে বলিও, আর ইরশাদকে বুঝিও, আমাদের এখন যেতে হবে। তখন আন্টি বলল, কোথাও যাওয়া হচ্ছে না, রাতে ডিনার করে পরে যাবে। কতদিন পর মেয়ে জামাইকে খুঁজে পেলাম, সাথে মেয়ের মুখের হাসি। আচ্ছা আন্টি, তাই হবে। যা তো, ফাহিমকে নিয়ে তো রুমে নিয়ে যা। তখন অধরা আমাকে নিয়ে গেল একটা ঘরে। ঘরটা দেখে মনে হলো এটা ইরশাদের রুম, কারণ রুমের চারদিকে শুধু ইরশাদের ছবি। তখন দেখলাম অধরা কান্না করতেছে। তাদেরকে আমি বললাম, কি হলো, কান্না করতেছো কেন? আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তাই না? তা তো হয়েছে, কিন্তু আজকে রাতের সব সুদে আসলে আদায় করে নেব বলে অধরাকে জড়িয়ে ধরলাম। অধরা ছোটার জন্য অনেক চেষ্টা করতেছে আর বলতেছে, আরে কি করছো কি? ছাড়ো, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। হ্যাঁ আসলে আসুক, হ্যাঁ আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, কে কি বলবে তাতে হ্যাঁ আমার কি যায় আসে। এটা শুনে অধরা লজ্জা পেল। তখনই ইরশাদ অধরাকে ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়ল, সাথে মেকআপ ছিল। আমি তাড়াতাড়ি করে অধরাকে ছেড়ে দিই। আমাদের এই অবস্থা দেখে ইরশাদ বলল, তুমি কখন এলে? এসেছি তো অনেকক্ষণই হলো, তা আপনি কোথায় ছিলেন? তা তুমি অধরা আপুর সাথে কি করছো একা ঘরে? তা জেনে তুমি কি করবে? আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন। আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছেন আপনি? আর আমি বিবাহিত, হ্যাঁ আপনাকে আমি ভালো বন্ধু ছাড়া আর কিছুই বলি না। আর আপনাকে আমার স্ত্রীর সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার স্ত্রী অধরা, যাকে আপনার মামাতো বোন হিসেবে চিনেন। আমার কথা শুনে ইরশাদ কান্না করতে লাগলো। তখন আমি আর অধরা অনেক কষ্টে ইরশাদকে বুঝিয়ে শান্ত করলাম। তখনই আপুর কল এলো। আমি রিসিভ করতে আপু বলল, কি রে, কই তুই? কয়টা বাজে দেখছিস? তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা নিতেই দেরি হয়ে যাচ্ছে। ও তাই, তাড়াতাড়ি বাসে চলে আয়। তারপর কল কেটে দিলাম। পরে দীপ্ত ভাই এসে খাবারের জন্য ডাক দিল। তারপর গিয়ে সবার সাথে খাবার খেয়ে নিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল দেওয়ার আগে ওদেরকে বললাম মাথায় একটা লম্বা ঘোমটা দিতে, যাতে কেউ চিনতে না পারে। তারপর আমি কলিং বেল বাজালাম। আপু দরজা খুলে দিয়ে আমার সাথে মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করলো, ভাই এই মেয়েটাকে, আর তোর কোলে বাচ্চাটাই বা কে? কেন, তোরা তো এটাই চাইছিলি যে আমি বিয়ে করি, তাই আমি বিয়ে করলাম। আর এটা হচ্ছে আমাদের মেয়ে মেঘা। তাই বলে আপুকে থামিয়ে দিয়ে বললাম, এখানে দাঁড় করে রাখবি নাকি ভেতরে নিয়ে গিয়ে আমার বউকে দেখবি? ওহ সরি, ভিতরে এসো। আমরা ভেতরে গেলাম।
আপু গিয়ে বাবা মাকে আর বাকি সবাইকে ডেকে নিয়ে এলো। সবাই আমাদের দিকে অবাক হয়ে গেল। তার থেকে বেশি অবাক হয়ে গেল যখন দেখলো এই মেয়েটা অধরা। আপু নাচ ছিল, বাবা মা ঠিকই চিনতে পেরেছিল। তারপর তাদের সব কিছু খুলে পড়লাম। সবাই খুব খুশি হলো আর আমাদের মেয়েটাকে বাবা মায়ের কোলে তুলে দিলাম। তারপর সবাই অনেকক্ষণ আড্ডা দিয়ে রাত্রে 12টার দিকে ঘুমাতে গেলাম, যে যার মতো। আর মেঘা চলে গেল বাবা মার সাথে ঘুমাতে। রুমে ঢুকে কি হলো তা বাংলা বইয়ে 440 পেজ থেকে পড়ে নেবেন। কেমন? সকালবেলা অধরা চুলের পানিতে ঘুম ভেঙে গেল। তারপর উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। পরে সবকটা হারামকে কল করে তাদের বউবেলাস বাচ্চাদের নিয়ে চলে আসতে, কিন্তু কেন তা বলিনি। 30 মিনিটের মধ্যে সবাই এসে হাজির হলো আমার বাসায়। আর তারা অধরাকে দেখে যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই সিয়াম, যাক হ্যাঁ এখন আর কোনো সমস্যা নাই, অধরও আমাদের মাঝে আসে। আর আমি সিয়ামকে থামিয়ে বললাম, এসব কথা থাকুক না। তারপর সবাই মিলে অনেক আনন্দ করলাম। এখন আমাদের পরিবারে আবার আগের মতো একটা পূর্ণ ভাব চলে এসেছে। পরিবার আবার আগের মতো ভালোবাসে ভরে উঠেছে। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। 5 বছর পর সিজন 2-এ আমার মেয়ের নাম বদল করা হয়েছে। শুধু গল্পে আমার মেয়ে আছে, বাস্তবে মই ব্যাচেলার। ফাহিম আজকে অধরা আর আঙ্কেল আন্টির জন্য দোয়া করানোর কথা, সাথে এতিমখানায়ও খাওয়ানোর কথা। হ্যাঁ মনে আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ফারাকে নিয়ে আসছি। আচ্ছা, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, তোরা আয়। মামনি তোমার কি হলো নাকি? হ্যাঁ বাপি, আমি রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। আচ্ছা চলো মামনি। তারপর বাইরে বের হয়ে গাড়িতে উঠবো এমন সময় ফারা বলল, বাপি আজকেও তোমার লোকজন থাকবে সাথে? মামনি বোঝার চেষ্টা করো, এরা না থাকলে যদি আমাদের উপর হামলা হয় তখন কি হবে? আর আমাদের সুরক্ষার জন্যই তো তাদের রাখা হয়েছে, তাই আজকেও তারা আমাদের সাথে যাবে। আচ্ছা বাপি ঠিক আছে। আমার মামুনিটা কি মন খারাপ করেছে নাকি? দেখো মামনি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আর আমি ছাড়া তোমার কেউ নেই, তাই আমাদের একটু সেইভাবে থাকতে হবে, তাই নাকি? এখন একটু হাসি দাও। ফারা একটা হাসি দিয়ে গাড়িতে উঠে গেল। এভাবে আমার মামুনিকে আমি সবসময় হাসি খুশি দেখতে চাই। তারপর গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমরা এতিমখানায় পৌঁছে গেলাম। আমরা যাওয়ার পর মৌলভী সাহেব দোয়া শুরু করলেন। দোয়া শেষে সবার সাথে একসাথে বসে দুপুরে খাবার খেলাম। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফারাকে বললাম 1 কাপ কফি করে দিতে। ফারা আমাকে কফি বানিয়ে দিল। আমি কফির মগ নিয়ে বারান্দায় চলে যাই। গিয়ে রকিং চেয়ারে বসে হদরের ছবি দেখছি আর কফির মগে চুমুক দিচ্ছি। প্রতিটি চুমুকে হদরের কথা মনে পড়ে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক। 5 বছর পর হদরাকে আর আমার মেয়েকে বেশ সবাই খুব খুশি হয়েছিল। পরের দিন থেকে হদরা আবার তার নিজের মতো করে সংসার গুছিয়ে নিচ্ছিল। আমাদের সংসার ভালোই চলছিল। খুনসুটি করতে করতে আমাদের দিন ভালোই কাটছিল। সারাদিন অফিস করে আসার পর হদরার মুখ দেখলেই সারাদিনের ক্লান্তি শেষ হয়ে যেত। আমাদের মধ্যে আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। রাতে আমার এক পাশে আমাদের মেয়ে আর এক পাশে অধরা ঘুমাতো। পাগলির মাথায় হাত বুলেই ঘুমাতো না। মেয়েটাও ঠিক তেমনই হয়েছে, পুরো অধরার জেরক্স কপি। কোনো অভ্যাস বাদ ছিল না। মা মেয়ে কেউ কারোর থেকে কম ছিল না। আর তাদের মাঝখানে পড়ে আমার অবস্থা আর কে দেখে। সপ্তাহে 6 দিন অফিস করার পর শুক্রবার পরিবারের সবাই মিলে বাইরে ডিনার করি আর সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিই। তেমনই একদিন শুক্রবার সবাই সারাদিন ঘোরাঘুরি করে রাতে ডিনার করে বাসায় ফিরলাম, কিন্তু জানতাম না যে সেটাই পরিবারের সবার সাথে করা শেষ আনন্দ। এরপর আর চাইলেও একসাথে হতে পারবো না। বাসে পৌঁছানোর পর ফারা বায়না ধরলো যে এখন নাকি যে আইসক্রিম খাবে, তাই সবাইকে ভেতরে যেতে বলে আমি আর ফারা আইসক্রিম পার্লারে গেলাম ফারাকে আইসক্রিম খাওয়ানোর জন্য। ফারাকে আইসক্রিম খাইয়ে আসার পর যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এসে দেখি বাড়ির সামনে অনেক লোকজন জমা হয়ে গেছে। সবাই কী নিয়ে যেন আলোচনা করছে, আর তাদের মাঝে সিয়াম সুমনরাও ছিল, কিন্তু তাদের চেহারাও ছিল কান্নায় চাপ। আমি বাসায় ঢুকতে নেব এমন সময় সুমন আমায় বাধা দিল ভেতরে যাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করতে বলল, দোস্ত আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। এসব কি বলছিস? আর হয়েছেটা কি? তোরা এভাবে কান্না করছিস কেন? আর আমার বাড়ির সামনে এত লোকজন কেন? আমরা আঙ্কেল আন্টি আর অধরাকে বাঁচাতে পারিনি। এইসব কি বলছিস? ওদের বাঁচাতে পারিসনি মানে কি? কি হয়েছে ওদের? তুই আর ফারহা যখন বাইরে গিয়েছিলি তখন তোদের বাড়িতে কারা যেন হামলা করে। তুই আর ফারহা বাইরে ছিলি বলে বেঁচে গেছিস।
তারা অধরা আর আঙ্কেল আন্টিকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ আমার সব থেকে আপনজনগুলো আমার থেকে দূরে চলে গেল। অনেক কষ্ট নিজেকে সামনে নিয়ে বললাম, আপুকে জানিস নাকি? হ্যাঁ আপু, ও খুব কান্না করতেছে। খবর শোনার সাথে সাথেই রওনা দিয়ে দিয়েছে। তোরা কিভাবে খবর পেলি? তোকে অনেকবার কল করার পর যখন তুই রিসিভ করিসনি, তখন অধরা আমাকে কল দেয়। কথা শেষ করার আগেই কেন জানি অধরার ওপর হামলা করে। আমরা আসার আগেই সব শেষ হয়ে গেল। আমরা কিছুই করতে পারলাম না। এসে দেখি পুলিশও চলে এসেছে আর বাসার সামনে লোকজন জমা হয়ে গেছে। দোস্ত, আমি ভিতরে যাব। আমি আমার অধরাকে দেখব। না, তুই এখন যেতে পারবি না। আমি তাদের কোনো বাধা না মেনে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি আমার সাদা পরিটা রক্তে ভিজে একাকার হয়ে গেছে। এই দৃশ্য দেখে নিজেকে আর কোনোভাবে আটকাতে পারলাম না। অধরাকে দেখে যতটা বেশি কষ্ট হচ্ছে, বাবা মাকে দেখে তার চেয়ে অধরাকে দেখে যতটা কষ্ট হচ্ছে, বাবা মাকে দেখে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। কিছুতেই নিজের কান্নাটাকে আটকাতে পারছি না। দু চোখ যেন কোনো বাধা মানছে না। কিছুক্ষণ পর আপু চলে এলো। আমাকে এই অবস্থায় দেখে আপু নিজেকে সামলাতে পারেনি। দুলোভাই আমাদের অনেক করে বোঝাচ্ছে। সারা রাত কেটে গেল। সকালে 11টার দিকে দাফন কাজ সম্পূর্ণ করে বাসায় চলে এলাম। বাসাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। নিজেকেও একা একা মনে হচ্ছে। নিজের রুমে চলে গেলাম। রুমটা ফাঁকা ফাঁকা লাগছে। ভাবনার ছেদ ঘটলো ফারার ডাকে। বাকি ফ্ল্যাশব্যাক পরে বলবো। বাবা, ততক্ষণ ধরে তোমায় ডাকছি, তুমি কেন সাড়া দিচ্ছ না? কি হয়েছে তোমার? না মামুনি, তেমন কিছুই হয়নি। কোনো সমস্যা হয়েছে কি? আমি জানি বাপি, তুমি মাম্মার কথা ভাবছো। কেন তুমি মাম্মার কথা ভাবো? খালি খালি কষ্ট পাও। কই, আমি তো তোমার মাম্মির কথা ভাবতেছি না। মিথ্যে বলছো কেন? আমি জানি তুমি মাম্মার কথা ভাবছিলে। আমি সবই বুঝি। আমার মামুনিটা দেখি বড় হয়ে গেছে। তা আর কি কি বুঝে আমার মামুনি বাপি সম্পর্কে? বাপি, তুমি আমার সাথে মজা করছো। যাও, তোমার সাথে কথা বলবো না। আরে মামুনি, রাগ করে না। যা, মেয়েটা পুরো ওর মায়ের মতো হয়েছে। যা বলবে তাই করবে। এখন কিভাবে মামুনির রাগ ভাঙানো যায়? ফারা মামুনি, মামুনি দরজা খুলো। এই দেখো, বাপি সরি বলছে। আর এমন হবে না। বাইরে বের হয়ে এসো, একসাথে আমরা ডিনার করব। আমি খাবো না। ঠিক আছে, আমিও খাবো না। না খেয়ে ঘুমিয়ে পড়বো বলে আমিও গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে এলো। তাই হালকা চোখ করে দেখলাম ফারা খাবার প্লেট হাতে নিয়ে আসছে। এটা দেখে আমি আবার চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করতে লাগলাম। এমন সময় ফারা বলল, বাপি ওঠো, আর ঘুমানোর অভিনয় করতে হবে না। তুই কিভাবে এত কিছু বুঝিস? তারপর বাবা আর মেয়ে একসাথে খেয়ে নিলাম। পরে ফারাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমোতে ঘুমোতে ফ্ল্যাশব্যাকটা শেষ করে নিই। তারপর আমি খুব ভেঙে পড়ি। ফারাকেও আপুর সাথে সাথে পাঠিয়ে দিই। 1 বছর আমি কারো কাছে যাইনি, কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। একটা রুমে নিজেকে বন্দি করে নিয়েছিলাম, ঠিক আগের মতো যখন অধরাকে হারিয়ে ফেলেছিলাম। 1 বছর পর একদিন আপু এসে বলল, দেখ ভাই, এইভাবে আর কতদিন চলবে? যেটা হয়ে গেছে সেটা তো বদলানো যাবে না। অন্তত ফারহার কথা ভেবে স্বাভাবিক জীবনে ফিরে আয়। দেখ, মা মরা মেয়েটার তুই ছাড়া কেউ নেই। আমরা থাকলেও তুই ওকে যতটা সাপোর্ট দিতে পারবি, আমরা সেটা দিতে পারবো না। এখানে তুই এভাবে পড়ে আছিস, আর ওইদিকে মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে থাকে। মেয়েটার মা নেই, আর তুই থেকেও নেই। এই মুহূর্তে ওকে তোর সব থেকে বেশি প্রয়োজন। আর দেখ, সেই প্রয়োজনের সময় মেয়েটা তোকে কাছে পাচ্ছে না বলে আপু চলে গেল। পরে আমিও ভাবতে লাগলাম, আপু তো ঠিকই বলেছে। আমি যদি এভাবে ভেঙে পড়ি তাহলে ফারার কি হবে? ফারার জন্য হলেও আমাকে আবার স্বাভাবিক হতে হবে। পরের দিন বাড়ি থেকে বের হলাম। 1 বছর পর সূর্যের আলো চোখে পড়ল। এলাকাটাও যেন নতুন নতুন লাগতেছে। তারপর সেলুনে গিয়ে চুল কাটিয়ে নিলাম, দাড়িগুলোর সাইজ দিয়ে আনলাম। বাসায় গিয়ে গোসল সেরে সিএমকে কল দিলাম। সিএম, আজকে আমরা চট্টগ্রামের জন্য বেরিয়ে পড়বো। সব লোককে কল করে বল কালকে আমার সাথে দেখা করতে। তুই কি করতে চাচ্ছিস বলতো? তেমন কিছুই না, শুধু এতটুকু জেনে রাখ, কিং ইজ ব্যাক। তার মানে ফাহিম, তুই আবার সেই অন্ধকার জগতে ফিরে যাবি? হ্যাঁ, আবার সেই জগতে ফিরে যাব, যেই জগতের জন্য আজ আমার পরিবার শেষ হয়ে গেল। আমি সেই জগতে যেতে চাই কিছু হিসাব কিতাব করতে। রেডি থাকিস, রাতের ট্রেনেই ফিরে যাব। আচ্ছা, আমি টিকিট কেটে রাখছি, আর সবাইকে বলে দিচ্ছি তুই কোনো চিন্তা করিস না।
তারপর রেডি হয়ে আপুর বাসায় চলে গেলাম। সেখান থেকে দুপুরে খেয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ফারাকে নিয়ে স্টেশনে চলে এলাম। সাথে আপু আর দুলো ভাই ছিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে। সিএম প্লাস সুমন তার পরিবার নিয়ে চলে এসেছে। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়ার সময় আপুকে বললাম আমাদের বাসায় চলে আসতে আর আমাদের বাসায় থাকতে। আমার আর অধরার রুমটা যেন ঠিকভাবে পরিষ্কার করে রাখে। তারপর ট্রেন তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সকাল 6টার দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে ট্যাক্সি করে সেই পুরনো বাসায় ফিরে গেলাম, যেখান থেকে এই অন্ধকার জগতের সমাপ্তি করেছিলাম। আবার সেইখান থেকেই সব নতুন করে শুরু করব। তারপর সেই পুরনো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটা হোটেলে গিয়ে সকলের নাস্তা করে নিলাম। পরে একটু রেস্ট নিয়ে সকলের সাথে দেখা করলাম। সকলের সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর সবাইকে বললাম, শোনো সবাই, আমি আজকে থেকে আবার সেই জগতে ফিরে যেতে চাই, অতীতের করা সেই ভুল সংশোধন করার জন্য। জি ভাই, বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন ছিল ভাই। বল, কি প্রশ্ন করবি? ভাই যতটুকু জানি ভাবিকে তো খুঁজে পেয়েছিলেন, কিন্তু আজকে যে আঙ্কেল আন্টি ভাবিকে দেখতে পাচ্ছে না। তোমার ওরা কেউ আর বেঁচে নেই এই জগতে। ভাই এটা কি বলতেছেন? ওনারা কিভাবে মারা গেল? সবাই ঘটনা শুনে অবাক হয়ে যায়। সবাই বলে, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কুত্তর বাচ্চাদের খুঁজে বের করব, যারা আপনার পরিবার ধ্বংস করে দিয়েছে, আর তাদের শাস্তিও হবে খুব ভয়ঙ্কর, যা সকলে সারা জীবন মনে রাখবে। তারপর তাদের কাছ থেকে বিদায় নিলাম, নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাবারকে রেস্ট নিচ্ছিলাম। এমন সময় সিএম এসে বলল, ফাহিম, একজনের খবর পেয়েছি যারা ওই দিন আঙ্কেল আন্টি আর অধরাকে মেরেছে। আজ রাত 10টায় বাড়ি আসবে। সেই একমাত্র লোক যে এই চট্টগ্রামে থাকে, আর বাকি সবাই ঢাকা শহরে থাকে। খবর নিয়ে জানতে পেরেছি আজ রাতে ওর শেষ দিন। সবাই কেবল রেডি থাকতে। আজ রাতে ওকে খতম করে দিয়ে ওর বাকি সাথীদের জানাতে হবে যে কিং ইজ ব্যাক। ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি রেডি থাকতে। তারপর সিএম চলে গেল। আমি চলে গেলাম আমার সেই পুরনো ঘরে, যেখানে আমার সব হাতিয়ার থাকতো। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ঘরের সাথে। আজও ঠিক সেভাবেই আছে সব হাতিয়ার, যেভাবে রেখেছিলাম। সেখান থেকে একটা পিস্তল কোমরে কুঁজে নিলাম। তারপর পুরোপুরি রেডি হয়ে নিলাম। পরে ফারার কাছে গিয়ে বললাম, আমার মামু এটা কী করতেছে এখন? তেমন কিছুই করছি না পাপাই, এই একটু ভেবে দেখছিলাম যে এখানে কোন স্কুলে ভর্তি হওয়া যায়। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কালকে তোমাকে এখানকার সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করব। আর মামনি, আমি এখন একটু বের হব, আর আমার আসতে লেট হবে। তুমি আন্টিদের সাথে খেয়ে নিও আর তোমার বোনদের সাথেই ঘুমিয়ে পড়ো। সে আমার সুবর্ণের বাচ্চা। আচ্ছা বাবাই, তুমি খেয়ে নিও। আচ্ছা মামনি, তাহলে আমি এখন আসি। আর বাবাইকে একটা বাই কিস দাও। ফারা আমার গালে একটা কিস দিল। তারপর ফারার কাছ থেকে বিদায় নিয়ে আমি বের হয়ে আসি। তারপর সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। ও, আপনাদের অনেক কিছুই বলা হয়নি। এখানে আসার 7 দিনের মধ্যেই আবার আগের মতো সব কিছু ঠিক করে ফেলেছি, যেমন গাড়ি, বিভিন্ন ধরনের রাইফেল ইত্যাদি। 9:40 আমরা বাড়ি পৌঁছলাম। ভিতরে যেতে নেব এমন সময় সিকিউরিটি গার্ড বাধা দিল। ভিতরে নাকি হাতে নিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, যাকে তোদের ম্যানেজারকে বল আসতে। তখন একটা সিকিউরিটি গার্ডকে ম্যানেজারকে গিয়ে খবর দিল। ম্যানেজারে চলে এলো, এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। দেখে এসে পায়ে পড়ে গেল, বলল, ভাই এরা নতুন, তাই আপনাকে চিনে না, আপনার সম্পর্কে জানে না। দয়া করে এদের ভুলের জন্য আমার বারটা বন্ধ করবেন না। দেখ, আমি এখানে তোর বার বন্ধ করতে আসিনি। এখানে আমি একটা দরকার এসেছি। যদি ঠিক খবর দিতে পারিস তাহলে তোর কিছুই হবে না, আর যদি একটু মিথ্যা বলিস তাহলে আজকে তোর শেষ দিন। ভাই আপনি শুধু বলেন, আমি সব সত্যি খবর দিব। এখানে প্রাইভেট রুমে চল, তোর সাথে আলাদাভাবে কথা আছে। তারপর ম্যানেজারকে নিয়ে প্রাইভেট রুমে গেলাম আর বললাম, ওয়েটারকে বল বিয়ার দিয়ে যেতে তাড়াতাড়ি। স্যার আমি এখনই বলছি। তারপর ওয়েটার ঠান্ডা বিয়ার দিয়ে গেল। বিয়ার খেতে খেতে ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, এখন এই চট্টগ্রামে কে রাজ করে? ভাই আপনি যাওয়ার পর কোথা থেকে জানি একদল মাফিয়া এসে এখানে রাজত্ব করতে শুরু করে, আর ওদের লিডার হচ্ছে রাব্বি। রাব্বিরও আর একজন লিডার আছে যে দেশের বাইরে বসে সব মাফিয়াদেরকে কন্ট্রোল করে, কিন্তু সেই লিডারকে আজ পর্যন্ত কেউ দেখেনি। সে কোথায় থাকে কেউ জানে না, শুধু সে তার লোকদের কলের মাধ্যমে বলে যে কখন কাকে মারতে হবে। গত বছর ঢাকায় এক বাড়িতে তারা বোম ব্লাস্ট করে।
আর সেই ব্লাস্টে সেই বাড়ির সবাই মারা যায়। যার উপর হামলা করছিল সে নাকি দেশের মাফিয়াদের বস ছিল। তার নামে নাকি সারা দেশের মাফিয়াদের প্যান্ট নষ্ট হয়ে যেত। আর তার নাম শুনলে নাকি সারা দেশের মাফিয়ারা তাদের প্যান্ট নষ্ট করে ফেলতো। কিন্তু সে নাকি 5 বছর আগে ওই লাইন ছেড়ে দেয়, যখন আপনি ওই লাইন ছেড়ে দিয়েছিলেন। আর তার উপর হামলা করার কারণ, সে যদি এই লাইনে আসে তাহলে এখনকার যে বস আছে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে তার উপর হামলা করায়। আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনি আবার এই লাইনে ফিরে এলেন কেন? কিছু হিসাব বাকি আছে এই অন্ধকার জগতের সাথে, তাই ফিরে এসেছি এই জগতে। আমি যতদূর খবর পেয়েছি, ইকরাম এখন চট্টগ্রামের ডন নাকি প্রতিদিন তোর বাড়ি আসে? হ্যাঁ ভাই, আসে তো, ওই যে এসে পড়ছে। শুন, এখন ওকে গিয়ে বল যে পাকিস্তান থেকে মাফিয়া কিং এসেছে অনেক বড় ডিলে তার সাথে কথা বলতে, আর সেই ডিলটা 10 কোটি টাকার। তারপর ম্যানেজার তাকে গিয়ে ডিলের কথা বলে নিয়ে এসেছে। সে আসার আগেই আমরা সবাই নিজেদের মাস্ক পরে নিলাম। তারপর ম্যানেজারকে বললাম যাওয়ার সময় দরজা বাইরে থেকে লাগিয়ে দিতে। তখন আমি ইকরামকে বললাম, ম্যানেজার তো তোকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, এখন আমি তোকে কাজের কথা বলবো, যেটা তোকে করতেই হবে। সেটা না হয় করলাম, কিন্তু আপনার পরিচয়টা তো দিলেন না। আস্তে আস্তে জেনে যাবি। তাহলে এখন কাজের কথায় আসি। আর কাজের শর্ত একটাই, কাজ যদি করতে না পারিস তাহলে তোকে মরতে হবে, না হলে তোর পরিবারকে মরতে হবে। জি বলেন, অবশ্যই আমি কাজটা করতে পারবো। ইকরাম পারে না এমন কোনো কাজ নেই। ভালো করে ভেবে বলছিস তো? হ্যাঁ। এনে দেখ, একে মারতে হবে তোকে আমার ছবি দিয়ে। ছবিটা দেখে ইকরাম অবাক হয়ে গেল, পরে বলল, আমি এই কাজটা করতে পারবো না। পারবি না কেন? না পারলে তোর পরিবার বা তোকে মরতে হবে। আমাকে মেরে ফেলুন, তবুও আমি একে মারতে পারবো না। তাহলে তোকে এখনই মরতে হবে। বলেই শিয়াম পিস্তল বের করে নিল। তখন আমি শিয়ামকে ইশারায় না করলাম আর ইকরামকে বললাম, আচ্ছা তুই যা, অন্য কেউ এই কাজটা করবে। তারপর ইকরাম চলে গেল। একটু পর আমরাও তার পিছু পিছু বের হলাম। যে প্ল্যানটা করেছিলাম সেভাবে কাজ হচ্ছে। ইকরাম সেখান থেকে বের হয়ে তার বসকে কল করে সব বলে। কথা বলে শেষ হলে আমরা গিয়ে তার মাথা বরাবর পিস্তল ধরে জিজ্ঞাসা করলাম, কিরে তোর বস কি বললো? সব সত্যি বলবি? যদি একটা মিথ্যা বলিস তাহলে আজকেই তোর শেষ দিন। তখন ইকরাম ভয়ে সব সত্যি বলে দিল। ওর বলা শেষ হওয়ার পর আমি তাকে বললাম, তোর মতো পশুর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সব কেড়ে নিয়েছিস তোরা, তাই তো তোকে মরতেই হবে। ও তোকে মারার আগে আমার পরিচয়টা জেনে নে। আমি ফাহিম, দ্য কিং অফ আন্ডার ওয়ার্ল্ড, যাকে মারতে চেয়েছিলি। ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন ভাই, আর কখনো এমন ভুল হবে না। তোর এই ভুলটা ক্ষমার অযোগ্য, তাই তোকে মরতেই হবে। বলে ইকরামের বুকে একটা গুলি করি আর ইকরামের কাহিনী খাতাম। তারপর তার বুকের ওপর চাকু দিয়ে লিখে দিলাম, কিং ইজ ব্যাক, ফ্ল্যাশব্যাক ইজ ওভার, প্রেজেন্ট। সকালে ঘুম থেকে উঠে ফারাকে ডেকে দিলাম। ফ্রেশ হয়ে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। তখন সবার উদ্দেশ্যে বললাম, আমরা আজকে ঢাকা চলে যাব, সেখানে আমাদের ব্যবসা চালাবো। সেখানে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি কিনে নিয়েছি, কালকে সেটা উদ্বোধন করব, তাই আজকেই সেখানে চলে যাব। মাল্টিনেশনাল কোম্পানি কিনেছি সত্যি, কারণ ফারা জানে আমি একজন বিজনেসম্যান। ফারাকে জানতে দেয়নি যে তার বাবা একজন আন্ডারওয়ার্ল্ড কিং। তাই সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও। আর সিএম তুই গার্ডদের বল তাদের সব কিছু গুছিয়ে নিতে, মানে সব হাতের গুছিয়ে নিতে। তারপর চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এলাম। এই 4 বছরে পুরো দেশে খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু কেউ জানে না যে কে এই খুনগুলো করতেছে। সবাই শুধু একটা কথা জানে, আর তা হলো কিং ইজ ব্যাক। ঢাকায় আসার পর আমাদের ঢাকার বাসায় উঠলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাসার সাথে, সাথে জড়িয়ে আছে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা। সবাই ফ্রেশ হয়ে নিলাম। এতদিন ধরে আমি যাকে খুঁজে বেরিয়েছি, কালই তার সাথে আমি মুখোমুখি হব, আর কালকে তার শেষ দিন হবে। তারপর সবাই প্ল্যান করতে লাগলাম যে কীভাবে কী করব। সবাই মিলে ডিসাইড করলাম তার আস্থানে তাকে মারব, কারণ ফাহিম ভাই কখনো কারো পিছনে থেকে আঘাত করে না, করলে সামনে থেকে আঘাত করে। তারপর অপেক্ষা করতে লাগলাম কালকের। প্ল্যান করা শেষ, তখনই ফারা এলো, এসে বলল, বাপি, আমরা চট্টগ্রামে আবার ফিরে যাব? কেন মামুনি, তোমার কি এই শহরে ভালো লাগে না? আগেও তো আমরা এখানেই থাকতাম। এখানে থাকতাম, কিন্তু এখন তো এখানে আমরা কোনো ফ্রেন্ড নেই। আচ্ছা মামুনি, আমরা 7 দিন পর আবার ফিরে যাব। ওকে।
ওকে বাপি। তারপর রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, নাস্তা শেষ করে মিশনের প্রস্তুতি নিলাম। সবাই মিশনের জন্য রেডি, তাই বেরিয়ে পড়লাম। আর আজকেই আমাদের শেষ মিশন, প্রতিশোধ নেওয়াও আজকে শেষ হবে। আবার বিদায় নেব এই জগৎ থেকে। যদি না এমন পরিস্থিতি আবার সৃষ্টি হয় তাহলে এই জগতে ফিরে আসবো না। আজকে সন্ধ্যায় একটা মিটিং রেডি করলাম মিশন শেষে, তারপর মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে বেঁচে ফিরবো নাকি তাও জানি না। কিছুক্ষণের মধ্যে আমরা ওর আস্থানে পৌঁছে গেলাম। তারপর হামলা করবো এমন সময় যে বেরিয়ে আসলো তাকে দেখে অবাক হয়ে গেলাম। এটা তো সাইমন, আমার ফ্রেন্ড, সাথে ফারাকে ও কোথায় পেল? তখন সাইমন বলল, কি হলো বন্ধু, আমাকে দেখে অবাক হচ্ছ তাই না? কিন্তু কি করব বলো, আমাকে যে এই পুরো দেশে রাজত্ব করতে হবে। এই জন্য তোমাকে আমার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কারণ তুমি যেন আমার পথে বাধা না হতে পারো। কিন্তু তুই বেঁচে গেলি, আবার সেই আমার পথে বাধা দাঁড়ালি। সমস্যা নেই, আজকেই তোকে শেষ করে দিব, সাথে তোর মেয়েকেও। তুই হয়তো ভুলে গেছিস যে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, এখন তোর আর বাঁচার কোনো সম্ভাবনা নেই বলে ওর দিকে পিস্তল তাক করলাম। তুই ভুলে যাচ্ছিস যে তোর প্রাণ ভোমরা এখন আমার হাতে। এখন ভালো ছেলেদের মতো সবাই নিজের রাইফেলগুলো নিচে ফেলে দাও। আমি আমার পিস্তল রাখতে যাব এমন সময় সেম গুলি চালালো। গুলি গিয়ে সাইমনের হাতে লাগলো আর হাত থেকে পিস্তল পড়ে গেল। পরে আমাদের দলের দুজনকে ফারাকে নিরাপদে সরিয়ে নিয়ে গেল। তারপর শুরু হলো গোলাগুলি। সাইমনের দলের সবাই শেষ, মানে সবাই মারা গেছে, শুধু সাইমন বেঁচে আছে। আমাদের দলের কিছু লোকের শরীরে গুলি লেগেছে, তাদের হাসপাতাল পাঠিয়ে দিলাম। তারপর সাইমনের কাছে গেলাম, গিয়ে বললাম, কি দোষ ছিল আমার বাবা মায়ের, কি দোষ ছিল অধরা, কি দোষ ছিল আমার মেয়ের। বাবা মা তো তোকে নিজের ছেলের মতোই দেখতেন, অধরা তোকে নিজের ভাই ভাবতো, তাহলে কেন তুই ওদেরকে মারলি? ক্ষমতার জন্য মেরেছি, আমি চাই এই সারা দেশে রাজত্ব করতে। আরে আমি তো এই পথ থেকে সরে গিয়েছিলাম, তাহলে কেন? তুই চলে গিয়েছিলিস ঠিকই, কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছিলি তুই। তার জন্য আমাকে তোকে মারার প্ল্যান করতে হয়েছে, কিন্তু তাও তুই বেঁচে গেলি। কিন্তু এখন তুই বাঁচবি না বলে ওর বুক বরাবর গুলি করতে নিলাম। তখন একটা পিচ্চি মেয়ে আসলো, এসে পাপা বলে সাইমনকে জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম ওইটা ওর মেয়ে, তাই ওকে বললাম, এই প্রথম আমি আমার কোনো শত্রুকে ছেড়ে দিলাম, তাও শুধু তোর মেয়ের জন্য। আজকের পর থেকে তোকে যেন এই জগতে আর না দেখি বলে সেখান থেকে মিটিংয়ে চলে গেলাম। সেখানে সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, এতদিন জানি না কিভাবে আপনারা এই কাজ করেছেন, কিন্তু আজকের পর থেকে নিজে উপরে ওঠার জন্য যদি অন্য কারো কোনো ক্ষতি করেছেন খবর পাই, তাহলে এখন যেভাবে ফিরে এসেছি সেইভাবে আবার ফিরে আসবো। ওকে ভাই, আপনি যা বলবেন তাই হবে। তা আপনি ফিরে এলেনই কেন? সেটা এক লম্বা কাহিনী, কোনো একদিন সময় করে বলবো না। আর যা বললাম মনে থাকে যেন। মিটিং এখানে শেষ। মিটিং শেষ করে বাসায় চলে এলাম। ফারা আমার আগে চলে এসেছে। তারপর ফারার কাছে গিয়ে দেখলাম মহারানী খুব রেগে আছে, তাই আমি বললাম, আই এম সরি মাই ডিয়ার। কেন? কোনো জয়তে কাজ হবে না, তোমায় আর ক্ষমা করতে পারবো না। কোনো পথে কি নাই ক্ষমা পাওয়ার মতো? একটা পথ আছে, যদি আমার কথা মেনে নাও তাহলে ক্ষমা করে দিতে পারি। যথাজ্ঞা মহারানী, বলেন কি করতে হবে, আমি তাই করব। বেশি কিছু করতে হবে না, এখন গিয়ে গোসল করে এই পোশাক পরে রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় যাবো। এই রাতের বেলা কোথায় যাব? এখন তো 9টা বেজে গেছে। কোনো কথা নয়, আমি কিন্তু একবার রেগে যাচ্ছি। কি আর করার, হ্যাঁ আপনারাই বলেন। এই হচ্ছে বেশি আদর করার ফল। ফারার কথা মতো ফ্রেশ হয়ে পোশাক পরে নিলাম। পোশাক দেখতে শেরওয়ানির মতো। এটা পরার পর নিজেকে জামাই মনে হচ্ছে। তারপর বাবা মেয়ে একসাথে বের হলাম। বাসায় আর কাউকে দেখি নাই। ফারা জিজ্ঞাসা করেছিল কিন্তু ধমক দিয়েছি। তারপর আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা পরিচিত মনে হচ্ছে। এখন রাত 10টার মতো বাজে। তারপর ফারা আমাকে বাসার ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। বাড়ির ভিতরে পুরো বিয়ে বাড়ির মতো আয়োজন। আর এখানে যারা আছে তাদের সবাইকে আমি চিনি। তার থেকে বড় কথা, সিএম সুমন শান্ত আর তাদের বইয়েরা এখানে আছে। সিএমকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কার বিয়ে, কিন্তু শালাই কিছুই করলো না। আচ্ছা, কিছুক্ষণ পর কাজী এলো। আমার কাছে এসে রেজিস্টার খাতা আমার দিকে এগিয়ে দিয়ে বলে সই করতে। পরে কাজীকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে আমার নাকি বিয়ে। তারপর ফারাকে ডেকে এক সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম এসবের মানে কি।
কিছু না বলেই কান্না করে দিল। আমি যতটা ফ্রি ততটাই আবার ভয় পাই, আমার যতটা ফ্রি ততটাই আমাকে ভয় পায়। কিছুই করার নেই, মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নিলাম। কিন্তু এখনও বইয়ের মুখ দেখলাম না। কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে মেয়েটা আমার পরিচিত, কারণ এখানে সবাই পরিচিত, বাইরের কেউ না। তারপর রাতে সেখানে খাওয়া দাওয়া করে বৌনে 11টার দিকে বৌনে বাসায় চলে এলাম। এর মাঝে ফারা একবারও আমার কাছে আসেনি। সিএমকে জিজ্ঞাসা করে জানতে পারে সে নাকি এসেই ঘুমিয়ে পড়েছে। এখন 12টা বাজে, ঘরের সামনে দাঁড়িয়ে আছি, সেই পুরনো স্মৃতি ঘিরে ধরেছে। কিন্তু মনে হচ্ছে পাশ থেকে অধরা বলছে, দেখো আমাদের মেয়ে যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। কতটুকু বয়সী বা তার, মায়ের অভাবে মেয়েটা কষ্ট পাচ্ছে, তুমি তার উপর রাগ করে থেকো না। তারপর আমি ফারার রুমে গিয়ে দেখলাম ও ঘুমিয়ে গেছে, তাই তার শরীরে কাঁথা দিয়ে আসলাম। তারপর নিজের রুমে আসলাম। আসার সাথে সাথেই বউ এসে সালাম করলো। আমি তাকে উঠিয়ে তার ঘোমটা খুলে তার চেহারা থেকে অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ ছিল না। মেয়েটা হলো দীপ্র ভাইয়ের বোন ইশরাত। ভাবতে লাগলাম যে ইশরাতের খবর ফারা কীভাবে জানতে পারলো। তখন ইশরাত বলল, আপনি হয়তো ভাবছেন যে ফারহা কিভাবে আমার খোঁজ পেয়েছে। তাই ভাবতেছি কীভাবে কি। তারপর ইশরাত আমাকে সবটা খুলে বললো। সবটা শুনে অবাক হয়ে গেলাম। বাকিটা ইতিহাস বইয়ের 555 নাম্বার পৃষ্ঠা থেকে পড়ে নেবেন। তারপর আমাদের সংসার সুখের মধ্য দিয়েই চলতে লাগলো। ফারাও এখন আগের থেকে বেশি হাসি খুশি থাকে। এখানেই গল্পের সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আর গল্পটা কেমন হলো জানাতে ভুলবেন না। আর আলো টিভির চ্যানেলের সাথে আপনারা সব সময় পাশে থাকবেন।